আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সবাইকে ব্রাদার্স সাজেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সবাই একটু জয়েন হয়ে যাও, আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই একটু জয়েন হয়ে যাও। বোর্ডটা ক্লিয়ার আছে কিনা দেখো তো, বোর্ডটা ক্লিয়ার আছে কিনা। নতুন লাইটিং করছি তো এই জন্য একটু জিজ্ঞেস করতেছিলাম বোর্ডটা ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, লাইটিং আছে কিনা দেখো, সাউন্ডটা ঠিক আছে কিনা। হ্যাঁ, সাউন্ড ঠিক মতো ঠিক আছে কিনা, ইকো হইতেছে কিনা একটু জানাও। তোমরা অনেকেই ভাবতেছো যে শ্বসন শর্ট সিলেবাসের আন্ডারে নাই, ঠিক আছে। বাট দেখো অ্যাকচুয়ালি যে মজার জিনিসটা, এখান থেকে ডাবিতে ডিইউতে অনেকগুলো কোশ্চেন আসছে, ঠিক আছে। কারণ স্যাররা সবসময় অধ্যায় দেখে, স্যাররা জানে নবম অধ্যায়টা আছে, এখন এর মধ্যে শ্বসন যে নাই এটা কিন্তু তারা খেয়াল করে নাই। দ্যাটস ওয়াই শ্বসন থেকে অনেকগুলো কোশ্চেন আসছে। এই জন্য আমি চাই না আমার স্টুডেন্টরা এই শ্বসন থেকে প্রশ্ন আসুক আর এটা না পারুক, ঠিক আছে। বুঝতে পারছি, একটু জয়েন হয়ে যাও। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই ক্লিয়ার, কারেন্ট নাই, ওয়াইফাই নাই, স্যার আজকে তো রুটিন ক্লাস নাই। না না, রুটিন ক্লাস না, এটা ফ্রি ক্লাস। কিন্তু এই আজকে ফ্রি ক্লাস, আজকে এটা তোমাদের জন্য বাধ্যতামূলক ক্লাস, ব্যাপারটা এমন না। আজকে ফ্রি ক্লাস, ইচ্ছা হলে করবা, না হলে দরকার নেই, তোমার ইচ্ছা। ফ্রি ক্লাস, হ্যাঁ ফ্রি ক্লাস, এটার কোনো বাধ্যবাধকতা, এটা রুটিন ক্লাস না। রুটিন ক্লাস আলাদা, হ্যাঁ রুটিন ক্লাস আলাদা। রুটিন ক্লাস আলাদা, ঠিক আছে। আজকে এটা ফ্রি ক্লাস, ফ্রি ক্লাস, আমি আবারও বলতেছি আজকে এটা ফ্রি ক্লাস, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আছে ছিল, আপনি খেয়াল করেন নাই ভাইয়া, স্ট্যাটাস দিয়েছিল আচ্ছা ক্লাস হবে 10টা। হ্যাঁ স্ট্যাটাস মানে এটা মেইনলি দেওয়া হইলো তোমাদের জন্য, বলতে পারো যে হলো এটা তোমাদের আইকিউ নিয়ে অনেকের ঝামেলা আছে, এটা প্রবলেম সলভিং ক্লাস হিসেবে বলতে পারো, অথবা শোষণ শর্ট সিলেবাসের বাইরে আছে এটা নিয়ে একটু কথা বলবো, এটাও বলতে পারো, মানে সব কিছু নিয়ে আর কি। হ্যাঁ একটু শেয়ার দিয়ে দাও তোমরা, হ্যাঁ একটু শেয়ার দিয়ে দাও, একটু শেয়ার দিয়ে দাও সব জায়গায়। বাকিরা জয়েন হয়ে যাও একটু। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, আইকিউ নিয়ে যার যত ঝামেলা আছে, আইকিউ নিয়ে যত ঝামেলা আছে, আইকিউ, ঠিক আছে, আইকিউ প্রবলেম যা আছে সবাই, ঠিক আছে, মানে যে কোনো একটা জায়গায়, যে কোনো একটা জায়গা মানে পুরোটা লিখবা, লিখা ওটা কপি করবা, কপি করবা, কপি করে কমেন্ট করবা, ঠিক আছে। কপি করে কমেন্ট করবা, আমি কমেন্ট দেখে সবগুলো সলভ দিব। আমি আবারও বলতেছি, দরকার পড়লে তুমি স্ট্যাটাস হিসেবে তোমার কাছে লেখা যে কয়টা, 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর প্রশ্ন জাস্ট লিখবা, লেখা কপি করবা, কপি করে কমেন্টে দিবা, ঠিক আছে। কমেন্ট দেখে দেখে আমি প্রত্যেকটা সলভ দিব, ওকে। সো এই আইকিউ নিয়ে ঝামেলা আমি আর আজকে এটাও সব কিছুই যতগুলো আছে, যদিও আমার আইকিউ 2 নম্বর ক্লাসে এখনো বাকি আছে, আমি 2 নম্বর ক্লাস নিব, বাংলার 2 নম্বর ক্লাস বাকি আছে, হ্যাঁ আইকিউ 2 বাকি আছে, বাংলারও 2 বাকি আছে, হ্যাঁ এই দুটা নিব, সমস্যা নেই, এই দুটা রুটিন ক্লাস হিসেবে পাবা, ঠিক আছে। বাট আজকে আইকিউ এর ক্লাস না, বাট আইকিউ এর প্রবলেমগুলো, বিভিন্ন প্রবলেম আমাকে বারবার ইনবক্স করতে আসলে, সবারটা আসলে ইনবক্স আমি দেখতে পারি না ঠিক মতো, বা হলো হোয়াটসঅ্যাপে অনেকে বলো, তো হোয়াটসঅ্যাপে আমি দেখতে পারি না, ওই ঝামেলাগুলো আমি ঠিক করতে যাচ্ছি। দ্যাটস ওয়াই আমি আইকিউ এর প্রবলেমটা ঠিক করে দেবো, আর পাশাপাশি ফ্রি ক্লাসে আমি শোষণটুকু পড়াই দেবো, যদিও শোষণটা শর্ট সিলেবাসের আন্ডারে নাই, ঠিক আছে। ভাইয়া সুমাইয়া ফার্স্ট ইয়ার, তাও আপনার ক্লাস করে, হ্যাঁ গুড গুড, ঠিক আছে। সুমাইয়া ভালো মেয়ে, ঠিক আছে। শিরিন খাতুন, আচ্ছা ফরিদ মিম বলছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। একটু জয়েন হয়ে যাও বাকিরা, হ্যাঁ একটু জয়েন হয়ে যাও, বাকিরা জয়েন হয়ে যাও। আইকিউ নিয়ে একটু ঝামেলাগুলো ক্লিয়ার করবো, আইকিউ নিয়ে ঝামেলাগুলো ক্লিয়ার করবো, আইকিউ নিয়ে ঝামেলাগুলো ক্লিয়ার করবো, ঠিক আছে। তাহলে আইকিউ এর প্রবলেম আমি আবারও বলতেছি, তোমার যা প্রবলেম এতক্ষণ পর্যন্ত হয়েছে
ওই প্রবলেম সবাই যে কোনো জায়গায় পোস্ট হিসেবে লিখবা, কপি করবা, কমেন্ট করবা। এখন না, আমি যখন বলবো কপি করে তখন কমেন্ট করবা। এখন আমরা প্রথমে শোষণ পড়াবো, হ্যাঁ, দেন লাস্টের দিকে আমরা ওই ইগুলো সলভ করবো, আইকিউগুলো সলভ করবো। ওকে, লাস্টের দিকে আমরা আইকিউগুলো সলভ করবো। তাহলে আপাতত তোমরা হলো কপি করে রেখে দাও। আচ্ছা, এখন তাহলে আমি আবারও বলতেছি শোষণ, এটা হলো আমার শর্ট সিলেবাসে নাই, কিন্তু দাবিতে প্রায় 3টা প্রশ্ন আসছে। দাবি যদি এটা ফলো করে, কেন এটা আসছে? একমাত্র কারণ যদি বলি, কারণ স্যাররা জানে এটা নবম অধ্যায়টা শর্ট সিলেবাস আছে। এই নবম অধ্যায় শর্ট সিলেবাসে থাকার কারণে এখন শর্ট সিলেবাসের মধ্যে শোষণ খুবই ইম্পর্টেন্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য শোষণ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। এখন এত বড় একটা ইম্পর্টেন্ট টপিক আমি যদি তোমাকে না পড়াই দিই, এটা আমার কাছে মনে হয়েছে এটা উচিত হবে না। দ্যাটস ওয়াই আমার কথা হলো একটু কষ্ট হলেও আমি যতটুকু পড়াই দিচ্ছি, শর্ট সিলেবাসে থাকুক না থাকুক, তুমি যাবির আগে অবশ্যই এটা দেখে যাবা। ঠিক আছে, যাবির আগে অবশ্যই দেখে যাবা, এটা মাস্ট, এটা সবার জন্য বাধ্যতামূলক। ঠিক আছে, যাবির আগে অবশ্যই সবাই দেখে যাবা। বুঝতে পারছি? ওকে, এটা পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, শোষণ থেকে বেশি জিনিস পড়বো না, আমরা অল্প জিনিস পড়বো। ঠিক আছে, যাবি ডি ইউনিট। হ্যাঁ, শোষণ থেকে দেখো, আমরা জানি একটা ইউনিভার্সাল একটা বিক্রিয়া আছে। ইউনিভার্সাল যে বিক্রিয়াটা আছে, এটা যদি তোমাদের লিখি, আমরা জানি C6H12O6 প্লাস 6 অক্সিজেন, এটা যদি বিক্রিয়া করলে উৎপন্ন হবে 12 ঠিক আছে, পানি প্লাস 6 কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, 6 কার্বন ডাইঅক্সাইড প্লাস তোমাদের নতুন বই যেটা আছে 36টা এটিপি। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো, এটা নিয়ে আমি আর বলতেছি না। এটা একটা ইউনিভার্সাল বিক্রিয়া, এটা উল্টাই দিলে হলো সালোক সংশ্লেষণ, আর সোজা করে দিলে মানে এইভাবে লিখলে এটা হলো শোষণ। শোষণে সবসময় আসে কতগুলো এটিপি তৈরি হয় শোষণে। আগের বইগুলোতে ছিল 38 এটিপি। ঠিক আছে, বর্তমান বই এটাকে ভুল লিখছে, বলছিল 36 এটিপি। তাহলে অপশনে যদি দুইটাই থাকে, আনসার হলো 36। যদি অপশনে 36 না থাকে, তখন আনসার 38। বুঝতে পারছি? তাহলে এটিপি কয়টা? 36 অথবা 38, যে কোনো একটা থাকলে ওটাই আনসার। কিন্তু প্রশ্নটা যদি উল্টাভাবে আসে, বলে যদি অবাধ শোষণে কতগুলো এটিপি, তখন আনসার হবে 2 অণু এটিপি। কয় অণু এটিপি? 2 অণু এটিপি। কয়টা ল্যাকটিক অ্যাসিড? 2 অণু ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, এবং এটাই এই বছর দাবিতে আসছে, ডিইউতে আসছে, এটা কয় অণু ল্যাকটিক অ্যাসিড থাকে। ঠিক আছে, তাহলে অবাধ শোষণে, অবাধ যদি বলে অবাধ, আর যদি শুধু শোষণ বলে, যদি বলে, অথবা যদি সবাধ শোষণ বলে, সবাধ অথবা যদি শোষণ বলে, তাহলে তখন আনসার 36। যদি অপশনে না থাকে তখন 38, কিন্তু 38 অপশনে থাকবে না। তো এটা নিয়ে কনফিউশন পড়ার দরকার নেই, 38 অপশনে থাকবে না। আনসার কত হবে? সবাধ শোষণ অথবা শুধু শোষণ অথবা কিভাবে আসতে পারে? সবাধ শোষণ। আনসার সেম, আনসার হলো 36 এটিপি। আনসার কত এটিপি? 36। কিন্তু যদি অবাধ চলে আসে, আনসার 2 অণু এটিপি, 2 অণু ল্যাকটিক অ্যাসিড, 2 অণু এটিপি, 2 অণু ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, 2 অণু এটিপি, 2 অণু ল্যাকটিক অ্যাসিড। হ্যাঁ, আসসালামু আলাইকুম। শুভরানীলা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাফিজ বলছে শর্ট সিলেবাস। হ্যাঁ, শর্ট সিলেবাসের A to Z পড়তে হবে। এখন দেখো এই টপিকটা আমি কেন বাদ দিতেছি না, কারণ এটা শর্ট সিলেবাসের একটা অধ্যায়ের আন্ডারে আছে। দ্যাটস ওয়াই এখান থেকে দাবিতে অনেকগুলো প্রশ্ন আসছে, এবং জাবিতে অলওয়েজ শোষণ থেকে প্রশ্ন আসে। এখন আমার কেন জানি মনে হচ্ছে, আমার দৃঢ় বিশ্বাস যে তুমি জাবিতে 2-1টা প্রশ্ন শোষণ থেকে পাবা, এবং আমার ক্লাস করো, পুরোটা কমন পড়বে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে অবাধ বললে এটা ঠিক আছে। আচ্ছা, শোষণের ক্ষেত্রে দেখো, শোষণ কতক্ষণ ঘটে? শোষণ কতক্ষণ ঘটে? 24 ঘন্টায় ঘটে। কতক্ষণ ঘটে? 24 ঘন্টা ঘটে। মূলত কোথায় ঘটে? একটা হলো মাইটোকন্ড্রিয়ায় ঘটে, আরেকটা কই? সাইটোপ্লাজমে ঘটে। অনেকে ভাবে যে শুধুই মাইটোকন্ড্রিয়া, না, শুধু মাইটোকন্ড্রিয়া না, সাইটোপ্লাজমেও ঘটে। ঠিক আছে, সাইটোপ্লাজমে কি ঘটে? ঠিক আছে, কেন? কারণ আমরা জানি সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস ঘটে। সাইটোপ্লাজমে কি ঘটে? গ্লাইকোলাইসিস ঘটে। বাকি সবকিছু মাইটোকন্ড্রিয়াতে ঘটে।
আচ্ছা, তারপর চলে আসে শ্বসনিক বস্তু। শ্বসনিক বস্তু, শ্বসনিক বস্তু কি কি আছে? তিনটা তোমরা জানো, একটা হলো কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, পরে ছিল প্রোটিন, পরে আছে লিপিড। এই তিনটা সবাই জানে। যে জিনিসটা জানো না সেটা লিখে রাখবো জৈবিক অ্যাসিড। কি? জৈবিক অ্যাসিড সমূহ। ঠিক আছে, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই উপরে তিনটা সবাই জানে যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, কিন্তু যেটা জানো না সেটা হলো কি? যেটা হলো জৈবিক অ্যাসিড সমূহ। ঠিক আছে, ও সবগুলাই পড়াই দেওয়ার জন্য, হ্যাঁ যতগুলা দেখি যতটুকু প্রয়োজন অতটুকু পড়াবো ইনশাল্লাহ, টেনশন নিও না। হ্যাঁ আচ্ছা, 24 ঘন্টায় ঘটে মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজমে ঘটে শ্বসনিক বস্তু, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, আর এছাড়া কি আছে? জৈবিক অ্যাসিড সমূহ। এছাড়া কি আছে? জৈবিক অ্যাসিড সমূহ। ওকে, আচ্ছা, শ্বসন কয় ধরনের? শ্বসন 2 ধরনের, এটা তোমরা জানো। একটা সবাত, একটা হলো অবাত। ঠিক আছে, সবাত শ্বসনে কয় অনু এটিপি? 36 এটিপি। অবাধে কয় অনু এটিপি? 2 অনু এটিপি। ঠিক আছে, আচ্ছা, সবাতের ক্ষেত্রে কি কি ভাগ আছে? সবাতের ক্ষেত্রে কি কি ভাগ আছে? সবাতের ভাগ করা যায় হলো, তোমাদের বইয়ে বর্তমানে আছে হলো যে ভাগগুলো আছে, সবাতকে ভাগ করা যায় হলো গ্লাইকোলাইসিস। ঠিক আছে, তারপর 2 নম্বর হলো এসিটাইল কোয়ের সৃষ্টি। এসিটাইল কোয়ের সৃষ্টি। 3 নম্বর আছে ক্রাশ চক্র। এরপরে আছে হলো ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ট্রান্সপোর্ট চেইন বা সিস্টেম। হ্যাঁ আচ্ছা, তাহলে কয়টা ভাগে ভাগ করা যায়? সবাতকে 4 ভাগে, 1 2 3 4। গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ের সৃষ্টি, ক্রাশ চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আর এই গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? সাইটোপ্লাজমে ঘটে। কোথায় ঘটে? সাইটোপ্লাজমে ঘটে। কি? এটা অবাধ শ্বসনের প্রথম ধাপ। কোন শ্বসনের প্রথম ধাপ? অবাধ শ্বসনের প্রথম ধাপ। তাহলে যদি অবাধ শ্বসনের প্রথম ধাপ হয়, তার মানে অবশ্যই কি আছে? অক্সিজেনের কোনো প্রয়োজন নাই। তাহলে পরীক্ষা এইভাবে আসে, নিচের কোন ধাপে কখনোই অক্সিজেনের প্রয়োজন হয় না? তাহলে গ্লাইকোলাইসিসে অক্সিজেনের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় না, এটা মনে রাখবা। কোথায় অক্সিজেনের প্রয়োজন হয় না? গ্লাইকোলাইসিসে অক্সিজেনের প্রয়োজন হয় না। অক্সিজেনের প্রয়োজন হয় না বিদায়, অক্সিজেনের প্রয়োজন হয় না বিদায় কি হয়েছে? গ্লাইকোলাইসিস সবাত আর অবাত দুজনেরই প্রথম ধাপ। ভাইয়া কষ্ট করে একটু বলেন, মেডিকেলে নেক্সট ইয়ার থেকে অটোমোশন, কি বলছো? অটোমোশন হবে, এটা কি অটোমোশন হবে? মানে বুঝি নাই। হ্যাঁ মনসুর কি বলছো? এটা অটোমোশন মানে বুঝি নাই। নেক্সট ইয়ার থেকে অটোমোশন বুঝি নাই ভাইয়া, একটু বললো, আবার বলো। ঠিক আছে, আচ্ছা, সবাত শ্বসনকে কেন সবাত বলা হয়? সবাত শ্বসনকে কেন সবাত বলা হয়? কারণ এখানে অক্সিজেনের প্রয়োজন হয়, অক্সিজেনের প্রয়োজন হয়। ঠিক আছে, তার মানে আবার এরা বললেন আপনি অক্সিজেনের প্রয়োজন হয় না, তবে গ্লাইকোলাইসিস অক্সিজেনের প্রয়োজন ছাড়াও ঘটতে পারে। এই জন্যই গ্লাইকোলাইসিস সবাত অবাত দুইজনেরই প্রথম ধাপ। সবাত অবাত দুইজনেরই প্রথম ধাপ। এটা কোথায় ঘটে? সাইটোপ্লাজমে ঘটে। কোথায় ঘটে? সাইটোপ্লাজমে ঘটে। ঠিক আছে, বাকিগুলো একটু অফ করে দেই। গ্লাইকোলাইসিস নিয়ে একটু কথা বলি। সাইটোপ্লাজমে ঘটে, এই জন্য এটাকে বলা হয় সাইটোপ্লাজমীয় শ্বসন। এটাকে কি বলা হয়? গ্লাইকোলাইসিসকে বলা হয় সাইটোপ্লাজমীয় শ্বসন। সাইটোপ্লাজমীয় শ্বসন। ঠিক আছে, এটা 3 জন বিজ্ঞানী আবিষ্কার করছে। ঠিক আছে, এটা এই জন্য বলা হয় ইএমপি পাথওয়ে। ইদে এমবেডেন, মেহরুফ আর পার্নাস। এ বই আছে 3 জনের নাম। হ্যাঁ, মানে ইএমপি পাথওয়ে কেন বলা হয় 3 জন বিজ্ঞানীর নামে? এমবেডেন, মেহরুফ, পার্নাস। এমবেডেন, মেহরুফ, পার্নাস এই 3 জন বিজ্ঞানী আবিষ্কার করছে। ধরো তুমি যদি আবিষ্কার করতা, ধরো কে আবিষ্কার করলা? এ বি সি, 3 জন আবিষ্কার করলা, তাহলে নাম কি হইতো? এবিসি পাথওয়ে হইতো। তাহলে এই জন্য এটাকে বলা হয় ইএমপি পাথওয়ে। কি বলা হয়? ইএমপি পাথওয়ে। কেন ইএমপি পাথওয়ে? 3 জন বিজ্ঞানীর নামে, ইদে এমবেডেন, এমডে মেহরুফ, পিডিয়া পার্নাস। এমবেডেন, মেহরুফ, পার্নাস 3 জন বিজ্ঞানী আবিষ্কার করছে, দ্যাটস হোয়াই এটাকে বলা হয় ইএমপি পাথওয়ে। কি বলা হয়? ইএমপি পাথওয়ে। ঠিক আছে, এই জন্য কি বলা হয়? ইএমপি পাথওয়ে। বুঝতে পারছি? ঠিক আছে, এটাকে কি বলা হয়? শ্বসনের সাধারণ গতিপথ। কি বলা হয়? শ্বসনের সাধারণ গতিপথ। কেন শ্বসনের সাধারণ গতিপথ? কারণ এটা দুইটাতেই থাকে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, সবাদের ইংলিশ নামটা ইম্পর্টেন্ট। সবাদের ইংলিশ নাম অ্যারোবিক। অ্যারোবিক। সবাদের ইংলিশ নাম কি?
অ্যারোবিক রেসপিরেশন। তাহলে সবাত মানে হলো অ্যারোবিক, এটার মানে অক্সিজেন প্রয়োজন হয় এটিপি 36টা। এটার প্রথম ধাপের নাম গ্লাইকোলাইসিস। ঠিক আছে, লাইসিস মানে ভাঙন, লাইসিস মানে ভাঙন, লাইসিস মানে ভাঙন। গ্লাইকো মানে গ্লুকোজ, অর্থাৎ গ্লুকোজের ভাঙন যে প্রক্রিয়ায় ঘটে তাকে বলা হয় গ্লাইকোলাইসিস। তাহলে কোনো জিনিসের লাইসিস মানে ভাঙন, আর কোনো জিনিসের জেনেসিস মানে উৎপাদন। তাহলে গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেন ভাঙা, গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজ ভাঙা, আর হলো যদি বলি আমি যে গ্লাইকোজেনেসিস তখন হলো গ্লাইকোজেন তৈরি করা। ঠিক আছে, তেমনিভাবে যদি বলি গ্লুকোনিওজেনেসিস তার মানে গ্লুকোজ তৈরি করা। তাহলে প্রত্যেকটা নামের সাথে যদি জেনেসিস থাকে তার মানে উৎপন্ন করা, প্রত্যেকটা নামের সাথে যদি লাইসিস থাকে তার মানে ভাঙন। এখন গ্লাইকো মানে গ্লুকোজ, অর্থাৎ লাইসিস মানে ভাঙন, অর্থাৎ গ্লুকোজের ভাঙন যে প্রক্রিয়া তার নাম গ্লাইকোলাইসিস। আর এটা যদি হতো গ্লাইকোজেনোলাইসিস তার মানে গ্লাইকোজেনো মানে কি গ্লাইকোজেন, আর লাইসিস মানে ভাঙন, অর্থাৎ গ্লাইকোজেনের ভাঙন। আর যদি হয়তো গ্লুকোনিওজেনেসিস, জেনেসিস মানে উৎপাদন, গ্লুকো মানে গ্লুকোজ, আর নিও মানে নন কার্বোহাইড্রেট উৎস থেকে, এরকম একটা কথা আছে। যাই হোক, ওদিকে আমি আর যাচ্ছি না। ঠিক আছে, ওটা সেকেন্ড পেপার যখন পড়াবো তখন আরো ক্লিয়ার করাবো। আপাতত মনে রাখো লাইসিস মানে ভাঙন, জেনেসিস মানে উৎপাদন। তাহলে গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজের ভাঙন, গ্লাইকোলাইসিস মানে কি গ্লুকোজের ভাঙন। এখানে কয় এক অণু গ্লুকোজ ভেঙে, এক অণু গ্লুকোজ ভেঙে দুই অণু, কয় অণু? দুই অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, দুই অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। ঠিক আছে, এক অণু গ্লুকোজ ভেঙে কয় অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়? এক অণু গ্লুকোজ ভেঙে দুই অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। ঠিক আছে, আর তোমরা যারা এখনো আমাদের ব্যাচে ভর্তি হও নাই, জাবি ডি ইউনিট স্পেশাল ব্যাচে, জাবি পরবর্তী মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী ব্যাচে ভর্তি চলতেছে, তোমরা এই ওবেসিটি ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। এই নাম্বারে যোগাযোগ করলে হবে, অথবা এই নাম্বার বিকাশ বা নগদে 1499 টাকা, 200 টাকা ছাড়ে। ঠিক আছে, সবগুলা ক্লাস রেকর্ডেড করা আছে এবং সবগুলা এক্সাম তুমি দিতে পারবা। সবগুলা নোট তোমার হলে লিঙ্ক আকারে একটা পোস্টের মধ্যে আছে, তুমি জাস্ট প্রাইভেট গ্রুপে আমাদের অ্যাড হলেই সবকিছু তুমি পেয়ে যাবা। ঠিক আছে, যদি কেউ কনফিউশনে থাকো আমার পরামর্শ হবে চোখ বন্ধ করে সামনে জাবি ডি ইউনিট যদি তোমার টার্গেট থাকে তুমি ভর্তি হয়ে যেতে পারো, ইনশাল্লাহ অপকৃত হবে না। ওকে, আটকে যাচ্ছে বারবার, আটকে তো যাওয়ার কথা না। না না, ওই যে একজন বললো যে ওনার আটকে যাচ্ছে না। ঠিক আছে, এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? ঠিক আছে, অনেককে যদি তোমাদের জিজ্ঞেস করি যে পাইরুভিক অ্যাসিডের সংকেত কি কেউ পারবা, দেখি কমেন্ট করো তো পাইরুভিক অ্যাসিডের সংকেত কেউ পারো কিনা। পাইরুভিক অ্যাসিডের যদি পাইরুভিক অ্যাসিডের সংকেত আসে তাহলে পারবা, দেখি কমেন্ট করো তো। আমি বলে দিলাম একটু CH3 পরে বলো CO পরে COH, এটা হলো পাইরুভিক অ্যাসিডের সংকেত। অনেক সময় চলে আসে নিচের কোনটা উৎপন্ন হয়, গ্লাইকোলাইসিসে কোনটা উৎপন্ন হয়, আনসার হবে CH3 CO COH, এটাই পাইরুভিক অ্যাসিডের সংকেত। এটাই কি পাইরুভিক অ্যাসিডের সংকেত। ঠিক আছে, আচ্ছা তাহলে মুছা দিই আমরা। তাহলে অ্যারোবিক রেসপিরেশন বুঝতে পারছি, ইংলিশ আসলে পারবো না। অ্যারোবিক মানে সবাত মানে অক্সিজেনের প্রয়োজন হয়, 36 ATP সাইটোপ্লাজমে ঘটে। একমাত্র প্রক্রিয়া যেটা সাইটোপ্লাজমে ঘটে, একমাত্র প্রক্রিয়া যেটা সবাত আর অবাত দুইজনেরই ধাপ, একমাত্র প্রক্রিয়া যেটাতে অক্সিজেনের প্রয়োজন না হলেও চলবে, কারণ অবাত শ্বসনে তো অক্সিজেন থাকে না, এই জন্য এই গ্লাইকোলাইসিস অক্সিজেন ছাড়াও চলতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসছিল, নিচের কোন ধাপে কখনোই অক্সিজেনের প্রয়োজন হয় না? আনসার অপশনে ছিল গ্লাইকোলাইসিস, তারপর ছিল হলো অ্যাসিটাইল কোয়ে, ক্র্যাবস চক্র, আর এটা EDC। আনসার কি হবে? গ্লাইকোলাইসিস। কেন? কারণ গ্লাইকোলাইসিস অবাত শ্বসনের ধাপ, সবাতেরও ধাপ, অক্সিজেন ছাড়াও চলতে পারে, অক্সিজেন নিয়েও চলতে পারে। যেহেতু বলছে অক্সিজেন ছাড়া, তাহলে আনসার তখন গ্লাইকোলাইসিস, কারণ বাকিগুলোতে অবশ্যই অক্সিজেন লাগবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, শ্বসনের যে পুরো ধাপটা আছে, শ্বসনের পুরো ধাপটা আছে, 9টা ধাপ আছে। 9টা ধাপ কি মুখস্থ করতে হবে? 9টা ধাপ মুখস্থ না করলেও চলবে, কিন্তু যে কাজটা করতে হবে কোন কোন ধাপগুলো মুখস্থ করতে হবে? যেসব ধাপে ATP লেখা আছে, যেসব ধাপে কি আছে, হয় ATPর ভাঙন আছে, অথবা নিচের দিকে যায় ATPর উৎপাদন আছে। ঠিক আছে, তাহলে কোন কোন ধাপ মুখস্থ করতে বলছি? যে ধাপে ATP ভাঙছে অথবা যে ধাপে ATP তৈরি হয়েছে, এই সব ধাপে মোট 4টা ধাপ আছে। এরকম কয়টা ধাপ আছে? 4টা ধাপ আছে। এই 4টা ধাপ মুখস্থ করবা। কি কি মুখস্থ করবা? ধাপটা মুখস্থ করবা, প্লাস হলো এনজাইম মুখস্থ করবা। কি মুখস্থ করবা?
এনজাইম মুখস্থ করবা। পরীক্ষায় কি আসবে? এনজাইম আসবে। চাবিতে কি আসে? এনজাইম আসে। চাবিতে কি আসে? এনজাইম আসে। আমি আবারও বলতেছি, কি করবা? প্রথম কথা, যেই সব ধাপে এটিপি তৈরি হয় এই ধাপগুলো মুখস্থ করবা। এরকম ধাপ কয়টা আছে? 4টা। 4টা ধাপ মুখস্থ করবা। পাশাপাশি কি করবা? এনজাইমগুলো মুখস্থ করবা। কি মুখস্থ করবা? এনজাইমগুলো মুখস্থ করবা। বুঝাইতে পারছি? এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। সুমাইয়া ইসলাম, আচ্ছা গুড গুড। আচ্ছা ঠিক আছে। কার্বন কোয়ের পাশে 2টা। আচ্ছা, এটুকু পর্যন্ত ক্লিয়ার আছে? দেখো, যেই ধাপগুলোতে এটিপি তৈরি হয়, যেই ধাপগুলো এতে এটিপি তৈরি হয়, মনে রাখবা যে ধাপগুলোতে এটিপি তৈরি হয় তাদের এনজাইমের নাম শেষে কাইনেস থাকবে। শেষে কি থাকবে? কাইনেস থাকবে। তাহলে এটিপি যদি তৈরি হয় অথবা যদি ভাঙে, ঠিক আছে, উভয় সময় কি? উভয় সময় নামের সাথে কি থাকবে? কাইনেস থাকবে। এটিপি যদি তৈরি হয় অথবা এটিপি যদি ভাঙে, সবসময় কি থাকবে? কাইনেস থাকবে। সবসময় কি থাকবে? কাইনেস থাকবে। মনে থাকবে, সবসময় কি থাকবে? কাইনেস থাকবে। তাহলে তোমাকে যদি 2টা ধাপ দেখাই আমি, দেখো। ঠিক আছে, বিশেষ করে নিচের ধাপগুলা খুব ভালো মতো পড়বা। হ্যাঁ, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এখান থেকে একটা ফসফেট বাদ দিবা। ঠিক আছে, বাদ দিলে কি হইতেছে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা মাঝখান থেকে লিখছি। হ্যাঁ, মাঝখান থেকে লিখছি, নিচের টুকু গ্লাইকোলাইসিসের নিচের টুকু লিখছি। আচ্ছা, দেন 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি তৈরি হয়? 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি তৈরি হয়? 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডটা হলো ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এরপরে কি তৈরি হয়? পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে, এই ধাপগুলো সবচেয়ে বেশি পরীক্ষায় আসছে। যে ধাপগুলোর কথা বললাম, এই ধাপগুলো সবচেয়ে বেশি আসছে। কোন কোন ধাপে তৈরি হয়? আমরা জানি যে এই ধাপে কি তৈরি হয়? একটা এডিপির সাথে ফসফেট লাগে। এই ধাপের সাথে কি হয়? একটা এডিপি প্লাস ফসফেট যুক্ত হয়ে কি হয়? একটা এডিপি তৈরি হয়। আবার এই যে এই ধাপ ফসফোইনল পাইরুভিক, সেই শেষের ধাপ যেটা, এটাতে একটা প্লাস ফসফেট যুক্ত হয়ে কি হয়? এটিপি তৈরি হয়। ঠিক আছে, এটিপি তৈরি হয়। বুঝতে পারছি একটু? হ্যাঁ হ্যাঁ, এটা বলছিলাম CH3COCOH, এটা পাইরুভিক অ্যাসিডের সংকেত। পাইরুভিক অ্যাসিডের সংকেত CH3CO। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা বলছি কি, যেখানেই এটিপি থাকবে সেখানে এনজাইমটার নাম কি হবে? সেখানে এনজাইমটার নাম কাইনেস হবে। কি নাম হবে? কাইনেস। এখন এখানে কি আছে? ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে, তাহলে এই এনজাইমটার নাম হবে ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর শেষে তো কাইনেস। তাহলে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস। ফসফোগ্লিসারিক অ্যাসিড কি? কাইনেস। ঠিক আছে, তারপর 3 থেকে 2 যেটা আছে, এটা হলো ফসফোগ্লুকো। এটা হলো ফসফোগ্লিসারোমিউটেস। এটা হবে ফসফোগ্লিসারোমিউটেস। ঠিক আছে, আর 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, এখানে হলো ইনলেস। এখানে কি আছে? ইনলেস। এবং এটা সবচেয়ে বেশি জাবিতে আসছে। এটা সবচেয়ে বেশি আসছে জাবিতে। এই ধাপটা সবচেয়ে বেশি জাবিতে আসছে। ঠিক আছে, এটা ইনফিনিটি স্টার দিয়ে পড়বা, ইনফিনিটি স্টার দিবা। হ্যাঁ,
যে ভাইয়া বলছে এটা আসবে পরীক্ষায়, 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কোন এনজাইমের সহায়তা হয়? ইনলেজ এনজাইমের সহায়তা হয়। কোন এনজাইম? ইনলেজ এনজাইমের সহায়তা হয়। 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কোন এনজাইমের সহায়তা হয়? ইনলেজ এনজাইমের সহায়তা হয়। কোন এনজাইম? ইনলেজ এনজাইমের সহায়তায় তৈরি হয়। ঠিক আছে। আর লাস্টে যেটা আছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড, এখানে তৈরি হলো পাইরুভিক অ্যাসিড কাইনেস। কি? পাইরুভিক অ্যাসিড। আর আমরা বলছি যেখানে এটিপি থাকবে ওইখানে কি থাকবে? কাইনেস থাকবে। তাহলে যেহেতু এটিপি আছে এই জন্য কাইনেস আছে। ঠিক আছে। তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কোন এনজাইম? ইনলেজ এনজাইম। কোন এনজাইম? ইনলেজ। এবং নিচের এইটুকু থেকেই সবচেয়ে বেশি এনজাইম আছে। ঠিক আছে। নিচের এইগুলা থেকে সবচেয়ে বেশি এনজাইম আছে। নিচের এইগুলা থেকে সবচেয়ে বেশি কি এনজাইম আছে, বুঝতে পারছি। আর উপরের গুলা অবশ্যই পড়বা, আগে নিচের টুকু মুখস্থ করো। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটিপি তৈরির 2টা ধাপ, এটিপি তৈরির 2টা ধাপ, পাশাপাশি এই যে এই ধাপটা, 3টা ধাপ সবচেয়ে ভালো মতো পড়বা। এটিপি থাকা মানেই কি থাকবে? এনজাইমে কাইনেস থাকবে। এটিপি থাকা মানেই কি থাকবে? কাইনেস থাকবে। এটিপি থাকা মানেই কি থাকবে? কাইনেস থাকবে। এখন যেহেতু ফসফোগ্লিসারিক অ্যাসিড এই জন্য ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস, যেখানে এনে পাইরুভিক অ্যাসিড তাহলে পাইরুভিক অ্যাসিড কাইনেস। আর মাঝখানে 2 থেকে যখন ফসফোইনল যখন তৈরি হয়, এই ইনল যখন থাকবে তখন ইনলেস থাকবে। ইনল থাকলে কি থাকবে? ইনল থাকলে ইনলেস থাকবে। ইনল থাকলে কি বলছি? ইনলেস থাকবে। বুঝতে পারছি? ইনল থাকলে কি থাকবে? ইনলেস থাকবে। বুঝতে পারছো কিনা? অন্য দিনের তুলনায় আজকে অনেক ক্লিয়ার না? হ্যাঁ, আজকে নতুন লাইটিং করছি। ঠিক আছে, নতুন লাইটিং করছি আজকে, অনেক কষ্ট। এই জন্য একটু লাইভে ওই যে ট্রায়াল দিতেছিলাম, 8টার সময় একটা লাইভে আসছিলাম না, অনেকে ভাবতেছে ওই সময় ক্লাস কিনা, না ক্লাস ছিল না। হ্যাঁ, ট্রায়াল দিতেছিলাম যে ঠিক আছে কিনা। তোমাদের জন্য তো কষ্ট করেই যাচ্ছি, এখন তোমরা এটা বুঝলেই না ভালো হয়। ঠিক আছে, পারবা না? এইটুক মুছে দিলাম, এটা ভালো মতো মনে রাখবা। ইনলেসটা যদি ভুল হয়েছে খবর আছে, কিন্তু ইনলেস ভুল হলে খবর আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে যদি একদম প্রথমটা আমরা লিখি, ছোট করে লিখি, গ্লাইকোলাইসিস সিস্টেম একটু দেখাই তোমাদের। প্রথম আছে গ্লুকোজ, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট, 6-ফসফেট, গ্লুকোজ 6-ফসফেট থেকে হলো ফ্রুক্টোজ 6-ফসফেট, ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে হলো ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, ঠিক আছে। ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট হলো 2টা তৈরি হবে, এটা হলো ডাইহাইড্রোক্সিএসিটোন, এটা হলো গ্লিসারলডিহাইড, গ্লিসারলডিহাইড 3-ফসফেট, আর এটা হলো ডাইহাইড্রোক্সি এসিটোন 3-ফসফেট। তো এটা আমরা জানি, এটা আবার কি তৈরি হবে? 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে। এটা যদি হয় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, থ্রি-ফসফোগ্লিসারিক অ্যাসিড হলো 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে। 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডের পর আছে ফসফোইনল, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, লাস্ট হলো পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে, এইটুকু বুঝছো কিনা? এখন মোট ধাপ দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, ঠিক আছে। এর মধ্যে যদি তাহলে ধাপ কয়টা আছে? ধাপ আছে 9টা। ধাপ কয়টা আছে? 9টা। এর মধ্যে মনে রাখবা ধাপ কয়টা আছে? 9টা। এর মধ্যে মনে রাখবা 1 নাম্বার, 1 2 3, 3 নাম্বার আর 9 নাম্বার, এগুলো 9 নাম্বার। 1 3 9, 1 3 9, এই 3টা ধাপ শুধু একমুখী। 1 3 9, আমি আবার বলতেছি, 1 1 2 3 4, এই যে 5 6 7 8 9, 1 3 আর 9, এই 3টা ধাপ একমুখী, বাকি সব ধাপ কি? উভমুখী। তাহলে এগুলোর উভমুখী করি, এই যে উভমুখী। এই ধাপ কিরকম হবে? উভমুখী। এই ধাপ কেমন 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 হবে? উভমুখী। ঠিক আছে,
তাহলে 1 3 9 এই তিনটা ধাপ একমুখী, বাকি সব ধাপ উভমুখী। পরীক্ষায় জাহাঙ্গীরনগর আসছিল গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, এটা একমুখী না উভমুখী? একমুখী না উভমুখী? বলো আনসার বলো, একমুখী না উভমুখী? গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট একমুখী না উভমুখী বলো? বলো। এই দুষ্টমি করো না, হোয়াটসঅ্যাপে নক দে। হোয়াটসঅ্যাপে কিসে নক দিবে আবার? হোয়াটসঅ্যাপে একটা পাবলিক গ্রুপ, ওইখানে সবাই সবার ভাই বোন, ঠিক আছে? ওইখানে যারা আছে সবাই সবার ভাই বোন, ঠিক আছে? বোন হিসেবে ট্রিট করবা, ভাই হিসেবে ট্রিট করবা সবাই, ঠিক আছে? আর যা প্রয়োজন হয় সেটা হলো জিজ্ঞেস করবা। এই বলছি 1 3 9 উপমুখী, উল্টা বলছি 1 3 9 একমুখী, তাহলে এই ধাপ কি হবে, একমুখী না উপমুখী? রাফিজ কেন একমুখী? রাফিজ কেন একমুখী? জি বললাম 1 আর 3 আর 9 নাম্বার এই তিনটা একমুখী, বাকি সবাই উপমুখী, তাহলে এটা একটা কি উপমুখী ধাপ, ঠিক আছে? গ্লুকোজ 6 ফসফেট থেকে 6 ফসফেট এটা একটা কি ধাপ? উপমুখী ধাপ। আনসার কি হবে? উপমুখী, ঠিক আছে? আনসার কি হবে? উপমুখী। আমি বলছি দুইটা ধাপে এটিপি তৈরি হয়, একটা হলো এই ধাপে এটিপি তৈরি হয়, আর একটা হলো এই যে লাস্টের ধাপে যায় এটিপি তৈরি হয়, ঠিক আছে? এই দুইটা ধাপে এটিপি তৈরি হয়, বুঝাইতে পারছি কিনা? আচ্ছা, আর হলো দুইটা ধাপে এটিপি ভাঙে, ঠিক আছে? কোন ধাপে ভাঙে? এই যে এই ধাপে একটা এটিপি ভাঙে, আর এই যে দিকে এই ধাপে একটা এটিপি ভাঙে, এগুলাতে ভাঙছে এটিপি, এই দুইটাতে এটিপি ভাঙছে, আর এই যে এটাতে এটিপি তৈরি হয়েছে। তাহলে এই পাশে যদি দুইটা তৈরি হয়, এই পাশে যদি আসতাম এই পাশে দুইটা তৈরি হইতো না? তাহলে এই যে একটা এটিপি, দুইটা এটিপি, এই পাশে একটা হলে 3টা এটিপি, এই পাশে একটা হলে 4টা এটিপি, কিন্তু খরচ করছো কটা? একটা এটিপি খরচ করে ফেলছো, 2টা এটিপি খরচ করে ফেলছো। তাহলে মোট এটিপি হলো 4টা, খরচ করছো 2টা। তাহলে পরীক্ষায় আসে নিট এটিপি, পরীক্ষায় কি আসে? নিট এটিপি কয়টা? 2টা। এটা হলো যে কোশ্চেন, সব জায়গার কোশ্চেন। নিট এটিপি কয়টা? 2টা। নিট এটিপি কয়টা? 2টা। বুঝছো কিনা? নিট এটিপি কয়টা? 2টা। এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। ঠিক আছে? আর আমি বলছি যেখানে এটিপি থাকবে এটাতে কাইনেজ থাকবে, এটাতে কাইনেজ থাকবে, এটাতে কাইনেজ থাকবে, এটাতেও কাইনেজ থাকবে। তাহলে 4টা এনজাইম তো সহজই হয়ে গেল। আর বলছি যেখানে এই দুই থেকে ফসফো ইনল আছে, ইনল থেকে ইনলেস থাকবে, ইনল থেকে কি থাকবে? ইনলেস থাকবে। এবং এটা অনেকবার আসছে, 3 স্টার দিবে এটা। ইনল থেকে কি থাকবে? ইনলেস থাকবে। ইনল থেকে কি থাকবে? ইনলেস থাকবে। ইনল থেকে কি থাকবে? ইনলেস থাকবে, ঠিক আছে? আচ্ছা, তারপর গ্লুকোজ 6 আর ফ্রুক্টোজ 6, গ্লুকোজ 6 আর ফ্রুক্টোজ 6 এরা পরস্পর আইসোমার, তাহলে এখানে থাকবে আইসোমারেজ। কি থাকবে? আইসোমারেজ। কি এনজাইম থাকবে? আইসোমারেজ। কারণ গ্লুকোজ 6 ফ্রুক্টোজ 6 দুজনে মিলে কি থাকবে? আইসোমারেজ থাকবে। দুজনের মধ্যে কি থাকবে? আইসোমারেজ থাকবে। আরেকটা আইসোমারেজ কই থাকবে? এই গ্লিসারলডিহাইড আর হলো কি, এটা একটা অ্যালডিহাইড, এটা একটা কিটোন, ঠিক আছে? সো এখানে একটা আইসোমারেজ থাকবে, ঠিক আছে? এই মোটামুটি এনজাইম আমি যতগুলো বলছি এগুলোই পরীক্ষা আসবে, এর বাইরে কোনো এনজাইম নেই। গ্লাইকোলাইসিসে এর বাইরে কোনো কোশ্চেন নেই, যা বলছি গ্লাইকোলাইসিসে এর বাইরে কোনো কোশ্চেন নাই। গ্লাইকোলাইসিসে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না ইনশাল্লাহ, ঠিক আছে? এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। গ্লাইকোলাইসিস যা বলছি এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে? আর পাইরুভিক অ্যাসিড কয়টা তৈরি হয়? এদিক দিয়ে যদি আসতো, এদিক দিয়ে, তাহলে এখানে একটা পাইরুভিক অ্যাসিড হইতো, ঠিক আছে? তাহলে এই একটা পাইরুভিক অ্যাসিড, এই যে একটা পাইরুভিক অ্যাসিড, তাহলে কয় অণু পাইরুভিক অ্যাসিড? 2 অণু, 2 অণু পাইরুভিক, ঠিক আছে? 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি, 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি, ঠিক আছে? 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি, বুঝাইতে পারছি? এখন ধাপ কয়টা বলছি? ধাপ বলছি 9টা, 1 থেকে 9 পর্যন্ত ধাপ 9টা, ধাপ 9টি, ঠিক আছে? একমুখী ধাপ কয়টা? 3টা। একমুখী ধাপ 1 নাম্বার, 3 নাম্বার, 9 নাম্বার, বাকি সব উপমুখী। আচ্ছা, এখন আমি তোমাকে যদি বলি ধাপ আছে 9টা, তো
তোমাকে যদি বলি এনজাইম কয়টা বলো তো, দেখি বলো। ধাপ আছে 9টা, 9টা ধাপ আছে, এনজাইম কয়টা বলো? ধাপ 9টা, এনজাইম কয়টা আছে বলো? বলো ধাপ আছে কয়টা? না না না, এনএডিপি ভেঙে যে এটিপি হয় ওটা নিট এটিপির মধ্যে আসবে না, ওটা সরাসরি এটিপি না, ওটা সরাসরি এটিপি না, ঠিক আছে? ওটা নিট এটিপির মধ্যে আসবে না। হ্যাঁ, গুড গুড। আবু নাইম খান বলছে 10টা, শাহিনা আক্তার বলছে 10টা, কাজী নাদিয়া নুসরাত বলছে 7টা। কেন আপু 7টা? ধাপই তো 9টা আছে, 9 ধাপে তো 9টা এনজাইম এমনি আছে, 9 ধাপে 9টা এনজাইম এমনিতেই আছে। আর আরেকটা ধাপ এই যে বেশি, এই যে এখানে আইসোমারেজ থাকে। সো টোটাল এনজাইম সংখ্যা হলো 10টা। টোটাল এনজাইম সংখ্যা কয়টা? 10টা। টোটাল এনজাইম কয়টা? 10টি। তাহলে টোটাল এনজাইম কয়টা? 10টা। কেন? কারণ 9 ধাপের জন্য 9টা এনজাইম, আর এই যে একটা বেশি এনজাইম, সব মিলে কয়টা এনজাইম আছে? 10টা এনজাইম আছে। সব মিলে 10টা এনজাইম আছে, ঠিক আছে? গুড। শাহরিয়ার আসলাম 10টা, মাইশাহিরা 10টা, রাফিজ 10টা। গুড গুড, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা, তাহলে এটা মুছে দেই। মোটামুটি গ্লাইকোলাইসিস আমাদের শেষ। গ্লাইকোলাইসিসে এর বাইরে কোনো কোশ্চেন আসে না। আরেকটা যেটা হলো যে তাহলে নিট এটিপি 2টা, 2 অণু হলো পাইরুভিক অ্যাসিড আর 2 অণু NADH2, ঠিক আছে? এই NADH2টাকে থেকে এটিপি হইতে গেলে কাকে লাগবে? ইটিসি কে লাগবে। ইটিসি মানে কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কে লাগবে। অর্থাৎ এই NADH2টা ইটিসি তে গেলে তখন এটিপি তৈরি হবে। একটা NADH2 থেকে এটিপি তৈরি হয় 3টা। একটা FADH2 থেকে এটিপি তৈরি হয় 2টা। এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। কিন্তু কিন্তু একটা কিন্তু আছে এই গ্লাইকোলাইসিসের NADH2 থেকে। কিন্তু গ্লাইকোলাইসিসে, ঠিক আছে, NADH2 থেকে 2টা এটিপি আসে। কয়টা এটিপি আসে? 2টা। কেন 2টা আসে? কারণ NADH2টা আমরা জানি গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? সাইটোপ্লাজমে ঘটে, মনে আছে তো? গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? সাইটোপ্লাজমে ঘটে। সাইটোপ্লাজম থেকে যখন মাইটোকন্ড্রিয়াতে যাইতে চায় তখন একটা এটিপি হারায়া এই NADH2টা FADH2 তে পরিণত হয়। আর FADH2 2টা দেয়, সো এই জন্য NADH2 বাট দেয় হলো 2টা, ঠিক আছে? এটা একটু মনে রাখো আর কি, জাস্ট, ঠিক আছে? এটা একটু জাস্ট মনে রাখো। ওকে, ঠিক আছে। এগুলো থেকে আর আসে না, ঠিক আছে? এসিটাইল কোয়ে আসো, খালি নাম মনে রাখবার, কিছু মনে রাখার দরকার নাই। এসিটাইল কোয়ে, এটা হলো কি? এটা হলো গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের সংযোগকারী উপাদান। এই একটা কথাই মনে রাখবা, গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্রের কি? সংযোগকারী উপাদান। আরেকটা কি মনে রাখবা? এটা মাইটোকন্ড্রিয়াতে ঘটে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে ঘটে। কোথায় ঘটে? ম্যাট্রিক্স, ঠিক আছে? কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। এই এতটুকু মনে রাখলে চলবে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে ঘটে। তাহলে কি বলছি? এসিটাইলকে গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্রের সংযোগকারী উপাদান, আর এটা কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে ঘটে, ঠিক আছে? তারপর সে ক্রেবস চক্র। ক্রেবস চক্র একমাত্র জায়গা পৃথিবীতে যে ভার্সিটিতে আসে সেটা হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। বাকি কোনো ভার্সিটিতে ক্রেবস চক্র আসে না তেমন, কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ক্রেবস চক্র প্রচুর আসে। সো ক্রেবস চক্র এই জন্য আমরা খুব ভালো মতো পড়বো। ক্রেবস চক্র এই জন্য আমরা খুব ভালো মতো পড়বো। কারোর ক্লাস কি আটকে গেছে? 2-1 আটকাতে পারে না? সব ক্লিয়ার তো? আজকে তো সব ক্লিয়ার হওয়ার কথা। ভাইয়া আরেকবার বলেন, কোনটা আরেকবার বলবো ভাইয়া? বলছি যে সকল NADH2 থেকে 3টা এটিপি আসে।
শুধুমাত্র গ্লাইকোলাইসিসের NADH2 থেকে দুইটা ATP আসে। কেন? কারণ গ্লাইকোলাইসিসের NADH2টা যখন সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়াতে যায় তখন এটা একটা ATP হারায় ফেললে এটা FADH2 তে পরিণত হয়ে যায়। তা আমরা জানি একটা FADH2 থেকে দুইটা ATP পাওয়া যায়। সো এই জন্য যদিও গ্লাইকোলাইসিসে NADH2 উৎপন্ন হয় কিন্তু ওটা আলটিমেটলি ATP দেয় মাত্র দুইটা, তিনটা দেওয়ার কথা কিন্তু দেয় হলো দুইটা। এটাই বলছিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে ক্রেবস চক্র কোথায় ঘটে? ঘটে হলো মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে, ঠিক আছে? এটা থেকে আমি মনে রাখতাম মামাতে ঘটে। ক্রেবস চক্র কোথায় ঘটে? ক্রেবস মামা মনে রাখবা, ক্রেবস মামা, ঠিক আছে? মাদি মাইটোকন্ড্রিয়া মাদি ম্যাট্রিক্স, ঠিক আছে? ক্রেবস মামাতে ঘটে, মাদি মাইটোকন্ড্রিয়া মাদি ম্যাট্রিক্স, ঠিক আছে? বুঝছো? অথবা ম্যালেরিয়ার ক্ষেত্রে মনে আছিল মামা দিয়ে মনে আছে মাদি মানুষ আর মাদি মাধ্যমিক পোষক, আমি এরকম মনে রাখতাম আর কি, ঠিক আছে? মাদিয়া মানুষ মাদিয়া মাধ্যমিক পোষক, মাদিয়া মাইটোকন্ড্রিয়া মাদি ম্যাট্রিক্স, এটা হলো ক্রেবস মামা, ঠিক আছে? এই ক্রেবস মামাতে ঠিক আছে স্থায়ী উপাদান নাম হলো সাইট্রিক অ্যাসিড। স্থায়ী উপাদানের নাম কি? সাইট্রিক অ্যাসিড। সো এই জন্য এই চক্রকে কি বলা হয়? আরেক নাম, অন্য নাম কি? অন্য নাম সাইট্রিক অ্যাসিড চক্র, অন্য নাম কি? সাইট্রিক অ্যাসিড চক্র, ঠিক আছে? আচ্ছা, তারপর সে ক্রেবস মামায় আর কি আছে? ক্রেবস মামায় 3টা কার্বক্সিলিক অ্যাসিড থাকে। কয়টা কার্বক্সিলিক অ্যাসিড? 3টা কার্বক্সিলিক অ্যাসিড থাকে, 3টা কার্বক্সিলিক অ্যাসিড থাকে, এই জন্য নাম ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র, ইংলিশে বলে TCA সাইকেল, ঠিক আছে? TCA সাইকেল। 3টা কার্বক্সিলিক অ্যাসিড থাকে। কয়টা? 3টা কার্বক্সিলিক অ্যাসিড থাকে। তো 3 মানে ট্রাই, কার্বক্সিলিক অ্যাসিড মানে কার্বক্সিলিক অ্যাসিড, চক্র তো চক্রই। তাহলে ইংলিশে বলে কি? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র মানে সাইকেল। তাহলে TCA সাইকেল অথবা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র অথবা সাইট্রিক চক্র, অথবা এটা বিজ্ঞানী ক্রেবস আবিষ্কার করছে, বিজ্ঞানী ক্রেবস, ঠিক আছে? আচ্ছা আরেকটা লিখুন বিছা, এটা বিজ্ঞানী ক্রেবস আবিষ্কার করছে, হ্যাঁ, KREBS, ক্রেবস আবিষ্কার করছে। এই জন্য স্যার হেনরি ক্রেবস এটা সর্বপ্রথম আবিষ্কার করে, এই জন্য এই চক্রের নাম ক্রেবস চক্র, এই চক্রের নাম ক্রেবস চক্র। এই চক্রে ম্যাট্রিক্সে স্থায়ী অবস্থানের কারণে এইখানে আমাদের অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে আবাসিক অণু বলা হয়। কি বলা হয়? আবাসিক অণু বলে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে আবাসিক অণু বলে, ঠিক আছে? এটা বারবার বা পুনঃ ব্যবহৃত হয়। অর্থাৎ এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা বারবার ঘুরে ব্যবহার হয়, পুনঃ ব্যবহার হওয়ার কারণে এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে আবাসিক অণু বলা হয়। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে কি বলা হয়? আবাসিক অণু বলা হয়। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে কি বলা হয়? আবাসিক অণু বলা হয়। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে আবাসিক অণু বলা হয়, ঠিক আছে? ক্রেবস চক্রের প্রত্যেকটা ধাপের প্রত্যেকটা এনজাইম, ক্রেবস চক্র খুবই ইম্পর্টেন্ট। আমি তো বলছি জাবির জন্য একমাত্র শুধুমাত্র জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য ক্রেবস চক্র ইম্পর্টেন্ট, আর পৃথিবীর কোথাও ক্রেবস চক্র থাকবে না তোমার, ঠিক আছে? তারপর আমি যতটুকু ইম্পর্টেন্ট ওটা বলে দিচ্ছি, ঠিক আছে? রাউটার খুলে নিয়ে নিচ্ছে এবার। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, ক্রেবস চক্রে চলে আসো। ক্রেবস চক্র এখন যেহেতু শর্ট সিলেবাসে নাই, সো আমার কথা থাকবে, আমার একটা পরামর্শ থাকবে, আমি যে কাজটা তোমাদের করে দিতে পারি। ক্রেবস চক্র যেহেতু শর্ট সিলেবাসে নাই, সো এত প্যারা না নিয়ে যে কাজটা করবা, এনজাইমগুলোর ক্ষেত্রে ঠিক আছে? এসপেক্সিয়ার ফার্মা নলেজে খুব কম আছে, ফার্মা নলেজ, ঠিক আছে, অনেক কম। এটার পাশাপাশি সংসপ্তক, আর একটা মনে পানকুড়ি আছে না কি জানি আছে, ঠিক আছে? পানকুড়ি বা হলো জাবি, আর কি জানি আছে, জাবি স্পেশাল কোনো একটা বই আছে মনে হয়,
এই বইগুলা থেকে, এই 4টা বই থেকে প্রিভিয়াস প্রশ্ন সলভ করবা। কি করবা? প্রিভিয়াস কোশ্চেন সলভ করবা, জাস্ট আর কিছু করার দরকার নেই। কিসের ক্ষেত্রে? এনজাইমের ক্ষেত্রে। শুধুমাত্র এই প্রশ্নগুলোতে তুমি শুধুমাত্র এনজাইমগুলো দেখবা। কার এনজাইম? শুধু ক্র্যাবস চক্রের এনজাইম, আর বাকিগুলো না। শুধু ক্র্যাবস চক্রের এনজাইমটা প্রিভিয়াস কোশ্চেন সলভ করবা, কারণ এতগুলো এনজাইম মনে রাখতে গেলে একটা মনে রাখতে পারবা না, 3-4টা এনজাইম বারবার আসছে। ঠিক আছে, এই 3-4টা এনজাইমের নাম একটু দেখে রাখবা, 3-4টা এনজাইমের নাম একটু দেখে রাখবা। ওকে, আইকিউ এটা শেষ করে দেখাবো। হ্যাঁ, আরেকটু আছে, তারপরে শেষ করে দেখাবো। ঠিক আছে, তারপর চলে আসো। তারপর সব ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ইটিসি। এই ইটিসিতে এটিপি তৈরির যে প্রক্রিয়া, এটিপি তৈরির প্রক্রিয়াকে ইটিসিতে এটিপি তৈরির প্রক্রিয়াকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই অক্সিডেটিভ ফসফোরাইলেশন কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াতে ঘটে। কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াতে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া কোথায়? ইনার মেমব্রেনে ঘটে। ইনার মেমব্রেনে, মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে ঘটে। বুঝছো? মাইটোকন্ড্রিয়া কোথায় ঘটে? ইনার মেমব্রেনে ঘটে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া ইনার মেমব্রেনে ঘটে। এই অক্সিডেটিভ ফসফোরাইলেশন এটা এত বেশি ইম্পর্টেন্ট, এটা যে কতবার কত জায়গায় আসছে, এটা কত স্টার দিবা? ইনফিনিটির উপরে ইনফিনিটি স্টার দিয়ে দাও। ঠিক আছে, এই অক্সিডেটিভ ফসফোরাইলেশন কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ায় ঘটে। মাইটোকন্ড্রিয়ার কোথায়? ইনার মেমব্রেন। ইনার মেমব্রেনের বাংলা কি? ভেতরের মেমব্রেন। ঠিক আছে, অর্থাৎ তাহলে পরীক্ষা আসছিল, তোমাদের দাবিতে আসছিল এটিপি তৈরি হয় কোথায়? এটিপি তৈরি হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশনে। আর অক্সিডেটিভ ফসফোরাইলেশন অপশনে ছিল না, তাহলে অপশনে কি ছিল? মাইটোকন্ড্রিয়া ছিল। তাহলে আনসার কি হবে? মাইটোকন্ড্রিয়া। অ্যাকচুয়ালি এটিপি কি মাইটোকন্ড্রিয়া তৈরি হয়? না, এটিপি মাইটোকন্ড্রিয়ার অক্সিডেটিভ ফসফোরাইলেশনে তৈরি হয়। প্রশ্নটা অ্যাকচুয়াল প্রশ্ন হলো এটা, যে মাইটোকন্ড্রিয়ার অক্সিডেটিভ ফসফোরাইলেশন এটিপি তৈরি হয়। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, বই সবগুলা কিনা লাগবে না। যার কাছে যেটা আছে সে একটু ছবি তুলে দিও। এই অধ্যায়ের উদ্ভিদ সারিতত্ত্বের প্রশ্নগুলোর একটু ছবি তুলে দিও কষ্ট করে। যার কাছে যেটা আছে, বাকি বই যদি কারো কাছে থাকে, কারো কাছে সংসপ্তক থাকলে সে একটু সংসপ্তক দিলা। তোমাদের একটা প্রাইভেট গ্রুপ আছে, আর কি বলে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, 250 জন স্টুডেন্ট আছে, প্রায় 250 জন স্টুডেন্ট, বা বেশি হইতে পারো। এই 250 জন স্টুডেন্টের মধ্যে কেউ সংসপ্তক কিনছো, কেউ ভার্মানোলেজ কিনছো, কেউ হলো আর কি বলে পানকুড়ি কিনছো। যার কাছে যে বইটা আছে সে ছবি তুলে দিয়ে দিবা, শেষ। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর আসলে কয়েকটা কথা আমি বলে শেষ করব। মনে রাখবা ইটিসি মানে বুঝো তো, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা চেইন। ইটিসিতে ইলেকট্রনের শেষ গ্রহীতা অক্সিজেন। ঠিক আছে, এটা অনেকবার আসছে, 3 স্টার দিবা। তাহলে ইটিসিতে ইলেকট্রনের শেষ গ্রহীতা, ইনফিনিটি স্টার। ইটিসিতে ইলেকট্রনের শেষ গ্রহীতা অক্সিজেন। এখন তোমাকে যদি ঘুরায় উল্টা করে প্রশ্ন আসে যে এই শেষ ইলেকট্রনটা কই থেকে আসে? শেষ ইলেকট্রনটা কই থেকে আসে? আনসার হবে সাইটোক্রোম A3 থেকে আসে। কই থেকে আসে? সাইটোক্রোম A3 থেকে আসে, অথবা এটাকে বলা হয় সাইটোক্রোম C থেকে আসে। ঠিক আছে, যদি সাইটোক্রোম না থাকে, যদি অপশনে না থাকে, এটা অপশনে না থাকে, তখন আনসার কমপ্লেক্স 4 থেকে আসে। আবারও বলতেছি, যদি বলা হয় যে ইলেকট্রনের শেষ গ্রহীতাকে, আমরা জানি ইটিসিতে ইলেকট্রনের শেষ গ্রহীতা অক্সিজেন, এখন তোমাকে বলা হয় যদি শেষ ইলেকট্রনটা, এই যে শেষ ইলেকট্রন, এটা কই থেকে আসে? শেষ ইলেকট্রনটা আসে হলো সাইটোক্রোম A3 থেকে অথবা সাইটোক্রোম C থেকে, অথবা এই দুইটা যদি অপশনে না থাকে
এই দুইটা যদি অপশনে না থাকে তাহলে কমপ্লেক্স হিসেবে যদি প্রশ্ন আসে তাহলে কমপ্লেক্স 4 থেকে আসে। কোথা থেকে আসে? কমপ্লেক্স 4 থেকে আসে। এটা ডিইউতে আসছে, এটা জেইউতে আসছে, এটা আরইউতে আসছে, এটা অনেক জায়গায় আসছে আরো। ঠিক আছে, এই সেম প্রশ্নটাই যে শেষ ইলেকট্রনটা কই থেকে আসে আর শেষ গ্রহীটাকে, শেষ গ্রহীতা অক্সিজেন আর শেষ ইলেকট্রনটা আসে হলো সাইটোক্রোম A3 থেকে। আর A3 কেই সি বলে, কারণ কি এ যেটা ওটাকে A1 বলে, বি যেটা ওটাকে A2 বলে, সি যেটা ওটাকে A3 বলে, এই জন্য A3 মানে সি। ঠিক আছে, আর যদি কমপ্লেক্সের ক্ষেত্রে আসে তাহলে বইয়ে তোমাদের দেখবা তোমাদের কমপ্লেক্স 4 থেকে আসে। কোথা থেকে আসে? কমপ্লেক্স 4 থেকে আসে। বই একটু দেখো তাহলে বুঝবা। আরে গাদা রে, বুঝো বলছি শেষ ইলেকট্রন গ্রহীতা, শেষ ইলেকট্রন গ্রহীতা মানে আমি যাকে দান করব, আমি এই কলমটাকে যাকে দান করব, শেষ দান করব যাকে, সেটা হলো এ কে এই কলমটা আমি দান করলাম। এখন তোমাকে যদি বলা হলো তাহলে এটা হলো শেষ ইলেকট্রন, শেষ ইলেকট্রনটা দান করলাম কাকে? এ কে। এই যে শেষ ইলেকট্রন মানে ধরো এটা হলো শেষ ইলেকট্রন, শেষ ইলেকট্রনটা দান করলাম এ ওকে। এখন তোমাকে যদি বলি এই কলমটা কার কাছ থেকে পাইলা, তাহলে তুমি আমার কাছ থেকে পাইছো না? তো এইটাই তো বললাম যে এই যে শেষ ইলেকট্রন এটা কই থেকে আসবে, মানে এটা কে দেয়? তাহলে সাইটোক্রোম A3 দেয়। অর্থাৎ সাইটোক্রোম A3 থেকে একটা ইলেকট্রন বের হয়, এই ইলেকট্রনটা অক্সিজেন গ্রহণ করে। বুঝতে পারছি? সাইটোক্রোম A3 থেকে একটা ইলেকট্রন বের হয়, এটা অক্সিজেন গ্রহণ করে। এখন তুমি দেখো এই ইলেকট্রনের শেষ গ্রহীতা অক্সিজেন, আর এই শেষ ইলেকট্রনটা সাইটোক্রোম A3 থেকে আসছে। বুঝতে পারছি? বুঝছো কিনা দেখো। না না মেসেঞ্জার গ্রুপ নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, আর এরপরে তো আমরা আছি, ব্রাদার সাজেশন পেজ আছে, আমরা পার্সোনাল আইডি আছে, আর কত কিছু চাও সব জায়গায় নক করবা, যার কাছে পাও তার কাছে নক করবা। ঠিক আছে, মেসেঞ্জার গ্রুপ নাই, মেসেঞ্জার না, ইয়ের কথা বলছি, কি বলে হোয়াটসঅ্যাপের কথা বলছি, হোয়াটসঅ্যাপের কথা বলছি। এই এটা বুঝছো কিনা? এটা বুঝছো? শেষ গ্রহীতা বললে অক্সিজেন, আর শেষ ইলেকট্রনটা কই থেকে দান করা হয় বা কই থেকে আসে? সাইটোক্রোম A3 থেকে আসে। ঠিক আছে, আচ্ছা যেহেতু শর্ট সিলেবাসে নাই আমি আর বলি না, শক্তি উৎপাদনের ছকটা পড়বা। শক্তি উৎপাদনের ছক এটা পড়বা। এটা গ্লাইকোলাইসিস, ঠিক আছে, এসিটাইল কোয়ে, তারপর হলো কি বলে ক্রাফট চক্র, তারপর ইটিসি সর্বমোট। ঠিক আছে, তো গ্লাইকোলাইসিসে কয়টা এটিপি তৈরি হয়? 2টা। কয়টা NADH2? 2টা। ঠিক আছে, এসিটাইল কোয়ে কয়টা তৈরি হয়? 2টা NADH2। ক্রাফট চক্রে কি তৈরি হয়? 6টা NADH2, 2টা FADH2 আর 2টা এটিপি। এই 3টা জিনিস মুখস্থ করবা, আর কিছু মুখস্থ করার দরকার নেই। ঠিক আছে, 3টা জিনিস মুখস্থ করবা। ঠিক আছে, Na2 আর 2, Na2টা, Na6 আর 2 2টা, ও 2টা এটিপি। ঠিক আছে, এনে 2টা এটিপি। হ্যাঁ, এখন দেখো এই 2টা এটিপি, যারা এটিপি তারা সরাসরি সর্বমোটে চলে যাবে। যারা NADH2 তার আগে কই যাবে? তার আগে ইটিসিতে যাবে। কই যাবে? ইটিসিতে যা আমরা বলছিলাম নর্মাল NADH2, নর্মাল NADH2 3টা তৈরি করে, নর্মাল FADH2 2টা তৈরি করে। ব্যতিক্রমকে শুধু গ্লাইকোলাইসিসেরটা, এই NADH2 কি হয়? FADH2 তে পরিণত হয়ে যায়। এই জন্য 2 দুগুণে 3 দুগুণে 6টা হওয়ার কথা ছিল, বাট হয় হলো 4টা। ঠিক আছে, এই 2টা এটিপি কম হয়, এই 2টা এটিপি কমে গেল না, এই জন্য আগে 38টা ছিল, এই 2টা কমাই দিলে কয়টা হয়? এখন 36টা হয়। বুঝছো কোন জায়গায় কমছে? NADH2 আসো, আমরা বলছি এটিপি থাকলে সর্বমোটে যায়, আর NADH2 থাকলে কই যাবে? ইটিসিতে যাবে। তাহলে এখানে কি 3 দুগুণে 6টা হবে, এটা তো আর কমে নাই, এটা 6টাই থাকবে। তারপর সেখানে 3টা করে 3 6 কটা হবে? 18টা হবে। ঠিক আছে, এনে 2টা করে 2 দুগুণে কটা হবে? 4টা হবে। আর এই সরাসরি এটিপি সরাসরিতে চলে যাবে। ঠিক আছে, তাহলে এটিপি 6টা এটিপি, 18টা এটিপি, 4টা এটিপি। নিয়মটা বুঝো তাহলেই হবে যে ইটিসিতে কি হয়। আমরা জানি যারা এটিপিতে তৈরি হয় নাই তারা ইটিসিতে যারা এটিপি তৈরি করবে, আর যারা এটিপি তৈরি হয়ে গেছে তারা সরাসরি সর্বমোটে চলে যাবে। এটা এটিপি তৈরি হয়ে আছে, সর্বমোটে চলে যাবে। বাকিগুলো তৈরি হয় নাই, এটা ইটিসিতে যাবে, তারপর সর্বমোটে যাবে। ঠিক আছে, পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসুক
ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় নিট এটিপি। এটা কি বলা হয়? নিট এটিপি। তাহলে আসে পরীক্ষায় যে নিট এটিপি কয়টা? দুইটা। নিট এটিপি কয়টা? দুইটা। তারপর চলে আসি ক্রাফট চক্র। ক্রাফট চক্র এটিপি কয়টা দেখো গুণ তো। ক্রাফট চক্রে সর্বমোট এটিপি চায়, তাহলে 318, 2 দুগুণে 4 আর 2টা, ঠিক আছে। 18 4 22, 22 আর 2 কত? 24টা এটিপি। পরীক্ষা আসে ইটিসিতে কয়টা তৈরি হয় দেখো, 4 আর 6 তো 10, 10 আর 4 কত? 14, 14 আর 18 কত? 32টা। তাহলে 32টা এটিপি তৈরি হয়। সর্বমোটে কয়টা তৈরি হয়? 36টা এটিপি তৈরি হয়, ঠিক আছে। এর পর্যন্ত ক্লিয়ার কিনা? এই বুঝতে গেলে মাথার উপরে দিয়ে যাবে কেন? কি বলো? আমি যদি সুন্দর করে বললাম এটা ভালো মতো এই 3টাকে মুখস্থ করবে, এইটা এটা আর এটা, আর বাকিগুলো হলো খালি বসায় বসায় যাবা, তাহলেই হবে, ঠিক আছে। তাহলে 2টা এটিপি 2টা NADH2, বাকিগুলো দেখবা, তাহলেই হবে, ঠিক আছে। এখন খুব ভালো মতো খেয়াল করো যে অবাধ শ্বসন যদি হয়, অবাধ শ্বসন যদি হয়, অবাধ শ্বসনে ক্রাফট চক্র থাকে না, অবাধ শ্বসনে ইটিসি থাকে না, অবাধ শ্বসনে ইটিসি থাকে না, তাহলে এই জায়গাটুকু থাকে না। হ্যাঁ, অবাধ শ্বসনে আমরা জানি হলো এসিটাল কোয়েও থাকে না, তাহলে থাকে শুধু গ্লাইকোলাইসিস। শুধু কি থাকে? গ্লাইকোলাইসিস। আর 2 নম্বর অপশনে থাকে হলো, এটা 1 নম্বর অপশন, 2 নম্বরে থাকে হলো পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ, পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। আচ্ছা, তাহলে দেখো তো এই এটিপি, এই যে NADH2, এটা কি ইটিসি? ইটিসি আছে? ইটিসি তো নাই, তাহলে এটিপি হইতে পারবে? 4 এটিপি হইতে পারবে? পারবে না। এই জন্য এই এটিপিটা তৈরি হয় না, এই জন্যই 2টা এটিপি থাকে। তোমাদের মনে প্রশ্ন জাগে নাই যে কেন গ্লাইকোলাইসিসে তো আরো 2টা NADH2 ছিল, কেন এটা এটিপি হয় না? কারণ অবাধ শ্বসনের ক্ষেত্রে, অবাধ শ্বসনের ক্ষেত্রে, এটা অবাধ শ্বসন, অবাধ মানে অ্যানারোবিক, অ্যানারোবিক। আচ্ছা, অবাধ শ্বসনের ক্ষেত্রে কোনো ইটিসি থাকে না, ইটিসি না থাকার কারণে এই NADH2টা এটিপি হইতে পারে না, ফলে এই 2টা এটিপি থাকে, ঠিক আছে, ফলে 2টা এটিপি থাকে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তারপর চলে আসো। আচ্ছা, আরেকটা প্রশ্ন খুব কমনলি আসে তোমাদের, প্রশ্নটা আমি তোমাদের দেখাই। সেটা হলো পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে কি এনজাইম লাগে? এটা হলো ল্যাকটিক অ্যাসিড ডিহাইড্রোজেনেস, এটা খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে মনে রাখবা, ইনফিনিটি স্টার দিয়ে মনে রাখবা, এটা খুবই 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 ইম্পর্টেন্ট, অনেকবার আসছে যে পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে কোন এনজাইম লাগে? পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে কোন এনজাইম লাগে? কোন এনজাইম লাগে বলছি আমরা, বলো। ল্যাকটিক অ্যাসিড ডিহাইড্রোজেনেস, ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড ডিহাইড্রোজেনেস, ল্যাকটিক অ্যাসিড কি? ডিহাইড্রোজেনেস। এটা একটু মনে রেখো, এটা পরীক্ষা অনেকবার আসছে, ঠিক আছে, আসলে যেতে পারো আর কি। আর বাকিগুলোর ক্ষেত্রে তো বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, তারপর অবাধ শ্বসনে একটু গুরুত্ব পারে দিই। অবাধ শ্বসন ব্যবহার বেকারি শিল্পে, ঠিক আছে। বেকারি শিল্পে তোমরা তো জানোই, বেকারি শিল্পে সবচেয়ে বেশি কোনটা ইউজ করা হয় বলো তো? কোনটা ইউজ করা হয়? পাউরুটি শিল্পে। পাউরুটিতে কিসের জন্য ফুলে? এটার আনসার দাও। আর হলো কি বাষ্প হয়ে উড়ে যায়? দুটো আনসার দাও।
পাউরুটি কিসের জন্য ফুলে ওঠে আর কি বাষ্প হয়ে উড়ে যায়? তাহলে আনসার দিবা। পাউরুটি কিসের জন্য ফুলে আর কি বাষ্প হয়ে উড়ে যায়? ও আচ্ছা, আরেকটু ইম্পর্টেন্ট জিনিস একটা ভুলে গেছিলাম, কার্যদক্ষতা বা কর্মদক্ষতা ওই ছকের নিচে ছিল। হ্যাঁ, তো দেখো আমরা জানি এখনো গ্লুকোজকে পুরাইলে নর্মালি 686 কিলোক্যালোরি পাওয়া যায়, ঠিক আছে? কিন্তু আমরা পাইলাম 36টা এটিপি। কয়টা এটিপি পেয়েছি? 36টা। আর একটা এটিপি থেকে আসে হলো 10 কিলোক্যালোরি। কত কিলোক্যালোরি? 10 কিলোক্যালোরি, ঠিক আছে? তাহলে 36 টাকা থেকে কত আসবে? 360 কিলোক্যালোরি। আর পাওয়ার কথা 686, পাইলাম 360। তাহলে পাইলাম 360, অথবা যদি আগের মতো হিসাব করি তাহলে 380, কিন্তু পাওয়ার কথা ছিল 686 ইন্টু 100। এই যদি কর্মদক্ষতা বের করি তাহলে দেখবা বলা এটা আসবে হলো 55.4%। কত পার্সেন্ট? 55.4%। পরীক্ষা দেখবা দিবে এরকম 54.5%। দেখলেই মনে হবে ঠিক, কিন্তু এটা বলবো। তাহলে 5 5 4 থেকে 55.4%, ঠিক আছে? দুইটার মধ্যে ডিফারেন্স কি বুঝছো? নর্মালি তুমি বাসায় যদি এখনো গ্লুকোজ পোড়াও 686 কিলোক্যালোরি পাবা, বা পরীক্ষাগারে যদি তুমি পোড়াও তাহলে 686 কিলোক্যালোরি পাবা। বাট এখানে পুরায় তুমি এটিপি পাইছো 36টা, তাহলে একটা এটিপি থেকে পাই 10 কিলোক্যালোরি, 36টা থেকে পাবো 360 কিলোক্যালোরি। তাহলে পাওয়ার কথা 686, পাইলাম 360, অথবা যদি 38টা ধরি তাহলে 380। তাহলে কর্মদক্ষতা দ্বারাই কত? 55.4%। 55.4%, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইডের জন্য খুলে ইস্ট আর অ্যালকোহল না। এই যে এই জিনিসগুলো তোমরা সবাই ভুল জানো, মানে সবাই বলতে হলো একটু বলছি, দু একজনে ঠিক হয়েছে, ঠিক আছে? মূলত কি বাষ্প হয়ে উড়ে যায় আর কিসের জন্য ফুলে? মনে রাখবা, ফুলে হলো কার্বন ডাইঅক্সাইডের জন্য। যে কার্বন ডাইঅক্সাইড বলছো তারটা ঠিক আছে। কি বাষ্প হয়ে উড়ে যায়? অ্যালকোহল বাষ্প হয়ে উড়ে যায়। তোমাদের মনে অনেকেরই ধারণা যে কার্বন ডাইঅক্সাইড বাষ্প হয়ে উড়ে যায়। তাহলে কার্বন ডাইঅক্সাইড যদি বাষ্প হয়ে উড়ে যায় তাহলে ফুলবে কেন? তাহলে কার্বন ডাইঅক্সাইডের জন্য ফুলে, আর অ্যালকোহল বাষ্প হয়ে উড়ে যায়। অ্যালকোহল কি বাষ্প হয়ে উড়ে যায়। তারপর হলো এরপরে যেটা আছে, আঙুরের রস থেকে কি পাওয়া যায়? সিডার। সেটা আঙুরের রসটা পাওয়া যায় হলো, আঙুরের রসটা পাওয়া যায় ওয়াইন, আর আপেলের রসটা পাওয়া যায় সিডার। হ্যাঁ, আপেলের রসটা কি পাওয়া যায়? সিডার পাওয়া যায়। হ্যাঁ, এগুলো একটু মনে রেখো। আচ্ছা, বেকারি শিল্পে কোন এনজাইম লাগে? কোন এনজাইম লাগে? জাইমেজ। সেটা তো সবাই জানো। ইস্টের কাজ করতে গেলে কোন এনজাইম লাগে? জাইমেজ লাগে। তাহলে আঙুরের রসটা কি পাওয়া যায়? ওয়াইন। আপেলের রসটা কি পাওয়া যায়? সিডার। আপেলের রসটা কি পাওয়া যায়? সিডার, ঠিক আছে? আচ্ছা, তারপর দুগ্ধ শিল্পে বা দুধ শিল্পে, দুগ্ধ শিল্পে কি লাগে? স্টেপটোকক্কাস, স্টেপটোকক্কাস ল্যাকটিস আর ল্যাক্টোবেসিলাস। দেখো নামে যদি ল্যাক্টো থাকে তার মানে বুঝবা এটা দুধ শিল্প বা দুগ্ধ শিল্পের সাথে রিলেটেড, ঠিক আছে? কার সাথে রিলেটেড? দুগ্ধ শিল্প, ঠিক আছে? এইখান থেকে দই তৈরি করতে কত তাপমাত্রা লাগে? 37 থেকে 38 ডিগ্রি, অথবা আরেকটা বই আছে 37 থেকে 40 ডিগ্রি, দুইটাই ঠিক। বিশ্বাস করো, আমি ছোটবেলা ভাবতাম যে হলো দুধ মনে হয় ফ্রিজের মধ্যে রেখে দিলে ওটা দই হয়ে যায়, কিন্তু বিশ্বাস করো দুধ ফ্রিজে রাখলে সেটা আইসক্রিম হয়, দই হয় না, ঠিক আছে? তাহলে দইয়ের জন্য দেখো তাপমাত্রা লাগে 37 থেকে 38, মানে তোমার বডি টেম্পারেচারের সমান। এই জন্য দেখবা দই উৎপাদন করতে বেশিরভাগই কি করি আমরা? দেখবা হলো যে তাপমাত্রা বাড়ানোর জন্য গ্রামে গঞ্জে দেখবা, হ্যাঁ, খড় দিয়ে রাখে, বা অথবা হলো কম্বল দিয়ে রাখে, ল্যাপ দিয়ে রাখে, এরকম বিভিন্ন জিনিস দিয়ে ঢেকে রাখে দই উৎপাদনের জন্য। বুঝছো? বুঝতে পারছি? তাহলে দই উৎপাদনের জন্য দই তৈরিতে তাপমাত্রা 37 38 বা 37 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড লাগে। ওকে, এই পোলাপান চলে যেতেছো কেন? আইকিউ পড়াবো, আইকিউ কিন্তু আমি তাহলে এই ক্লাস আর নিবো না। আইকিউ পড়াবো প্রত্যেকটা। বলো এই গ্রুপে একজন অ্যানাউন্স করো তো, গ্রুপে অ্যানাউন্স করো, বলো ভাইয়া আইকিউ সলভ করবে যার প্রবলেম আছে যত। আমি কিন্তু আর প্রবলেম সলভ করবো না। গ্রুপে যদি কোনো প্রবলেম দেখছি একটা প্রবলেম সলভ করবো না, আইকিউ সলভ করো। আর মাত্র 2-5 মিনিট লাগবে আমার। গ্রুপে একটা দাও তো, হোয়াটসঅ্যাপ গ্রুপে, আর হলো কি বলে একটা হলো গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে একটা কেউ একজন রাফিজ একটু করো তো, বলো ভাইয়া বলছে আইকিউ প্রবলেম সলভ করবে, যার যত আইকিউ প্রবলেম আছে
আমি আবার বলতেছি, যার যত আইকিউ প্রবলেম আছে 5 মিনিট সময় দিলাম, 5 মিনিটের মধ্যে সবাই আইকিউ লিখবা, লিখে ওটা কমেন্ট করে আমাকে জানাবা 5 মিনিটের মধ্যে। 5 মিনিট আমি যখনই বলবো তখন স্টার্ট করবা, আইকিউ সলভ করবো। যার যত প্রবলেম আছে সবাইকে জয়েন হইতে বলো, এটা ক্লাস, সবাইকে জয়েন হইতে বলো, ঠিক আছে? কি করবো? আইকিউ সলভ করবো, প্রবলেম সলভ। যদি কারো প্রবলেম না থাকে তার আসার দরকার নেই, কিন্তু প্রবলেম থাকলে তা থাকতে হবে। আর প্রবলেম আমি পরবর্তীতে সলভ করবো না। আর গ্রুপে যদি কোনো প্রবলেম দেখছি খবর আছে কিন্তু, সো সবাই বলো যে থাকতে। আচ্ছা, এই রাফিজ একটু বলো তো, নক দিয়ে বলো যে ভাইয়া বলছে আইকিউ এর যত প্রবলেম আছে, যার যত প্রবলেম আছে সবাইকে থাকতে, ঠিক আছে? আরেকজন একটু বলো, আরেকজন বলো, দুই একজন বলো। আচ্ছা, তারপর আসলে দুই একটা শেষ করি। ভিটামিন হলো থিয়ামিন আর রিবোফ্লাভিন, থিয়ামিন ও রিবোফ্লাভিন, রিবোফ্লাভিন, হ্যাঁ। থিয়ামিনটা ভিটামিন B1, রিবোফ্লাভিনটা ভিটামিন B2। এছাড়াও আর কি কি প্রোটিন আছে? B9 আছে, এটার নাম ফলিক অ্যাসিড। আরেকটা B12 আছে, এটার নাম সায়ানোকোবালামিন। কি নাম? সায়ানোকোবালামিন, ঠিক আছে? থিয়ামিন, রিবোফ্লাভিন, ফলিক অ্যাসিড, সায়ানোকোবালামিন, এই চারটার মধ্যে ইনশাল্লাহ জাবিতে এই বছর একটা আসবে, আমার বিশ্বাস। এই চারটার মধ্যে জাবিতে এই বছর যদি ভিটামিন থেকে প্রশ্ন আসে তার মানে এটা আসবেই। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে এই প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভিটামিন B1 এর নাম থিয়ামিন, B2 এর নাম রিবোফ্লাভিন, B9 এর নাম ফলিক অ্যাসিড, B12 এর নাম সায়ানোকোবালামিন, ঠিক আছে? এটা ক্লিয়ার? তারপর চলে আসো আরকিউ। আরকিউ মানে রেসপিরেটরি কোশ্চেন, ঠিক আছে? আরকিউ মানে যে অক্সিজেন ভার্সেস কার্বন ডাইঅক্সাইড ভার্সেস অক্সিজেন। যেমন গ্লুকোজের ক্ষেত্রে 6 হলো কার্বন ডাইঅক্সাইড, 6 হলো অক্সিজেন, তাহলে কত? আরকিউ এর মান 1 ইকুয়াল টু কত? গ্লুকোজ। তো পরীক্ষা আছে গ্লুকোজের আরকিউ কত? পরীক্ষা আছে হলো ম্যালিক অ্যাসিডের কত? আরকিউ মানে রেসপিরেটরি কোশ্চেন, হ্যাঁ। ম্যালিক অ্যাসিড, তারপর হলো অলিক অ্যাসিড, না আরেকটা কি আছে? অলিক অ্যাসিড। তো ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে বেশি থাকে 1.33, ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে থাকে হলো 1.33, আর অলিক অ্যাসিডের ক্ষেত্রে থাকে 0.71, হ্যাঁ। এটা দেখে রেখো একটু, ঠিক আছে? আরকিউ মানে রেসপিরেটরি কোশ্চেন, হ্যাঁ। কার্বন ডাইঅক্সাইড ভার্সেস অক্সিজেন, গ্লুকোজের ক্ষেত্রে 1, বাকিগুলোর ক্ষেত্রে 1.33, 0.71, হ্যাঁ। এই আমাদের মোটামুটি শেষ। লাস্ট খালি প্রভাবক আছে, বাহ্যিক প্রভাবক, বাহ্যিকগুলোর ক্ষেত্রে মনে রাখবা সূত্র হলো আপা তাকাও, ঠিক আছে? আদি হলো আলো, পা দিয়ে হলো পানি, তা দিয়ে তাপমাত্রা, কা দিয়ে কার্বন ডাইঅক্সাইড, ও দিয়ে অক্সিজেন, হ্যাঁ। আর রাস্তা দিয়ে এক আপা দিতেছে, আপারা ডাক দিলে আপা তাকাও একটু, ঠিক আছে? অপরিচিত আপারা ডাক দিও না, পরে মাইটটা দিয়ে দিবে, ঠিক আছে? পরিচিত হলে বললো আর কি, আপা তাকাও, হ্যাঁ, ঠিক আছে? এর মধ্যে তাপমাত্রাটা ইম্পর্টেন্ট। তাপমাত্রাটা হলো তোমাদের আছে 22 থেকে 35, কত আছে? 20 থেকে 35, সরি 20 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, হ্যাঁ। এর নিচে গেলে, এর উপরে গেলে, ঠিক আছে, দুইটা গেলেই কমে যায়, ঠিক আছে? বুঝতে পারছি? এর নিচে গেলে অথবা হলো এর উপরে গেলে, দুইটা গেলেই কমে যায়। এটা দেখো, এই মোটামুটি। আর বাকি পার্থক্যগুলো একটু দেখো। আচ্ছা, বাকি পার্থক্যগুলো একটু পড়বা। পার্থক্য, হ্যাঁ, সকল পার্থক্যগুলো পড়বা, হ্যাঁ। শেষ, আইকিউ চলে আসো। এই সবাই কমেন্ট লেখা শুরু করো, সবাই রেডি হও, আইকিউ লেখো, আইকিউ সলভ করবো।
হ্যাঁ আইকিউ লেখা শুরু করো সবাই সবাই সময় নাও, হাতে নাও, সবাই জয়েন হইতে বলো, বলো যে ভাই আইকিউ শুরু করছে। এই গ্রুপে আরেকটু অ্যানাউন্সমেন্ট দাও, গ্রুপে 2-3 জন বলো, অ্যাটলিস্ট 2-3 জন বলো। গ্রুপে যে আমার হাতে এই ফোনটাতে নাই, গ্রুপ নাই, হোয়াটসঅ্যাপ নাই, তোমরা একটু গ্রুপে যাও, হোয়াটসঅ্যাপে যাই 2-3 জন একটু লেখাও ভাইয়া আইকিউ সলভ করতেছে। কারো যদি কোনো প্রবলেম থাকে ভাইয়া কমেন্টে বলতে বলছে, সবারটা সলভ করবে, এর পরবর্তীতে কোনো আইকিউ সলভ করবে না, ঠিক আছে? এটুকু পর্যন্ত বুঝছো কিনা? আচ্ছা দেখো প্রশ্নগুলো একটু সলভ করি, আস্তে আস্তে একটা করে সলভ করি, একটু আস্তে দিও, মানে যাতে সবগুলো সলভ করতে পারি। বলো, ধরো 2019 সালের, ধরো বললো 8ই আগস্ট, আমি এমনি একটা তারিখ ধরলাম, আর বললো 2020 সাল, 20 সালের বললো হলো ধরো 3রা মার্চ। এখন তুমি কি 365 দিন ধরবা না 366 দিন ধরবা? আচ্ছা এটার ক্ষেত্রে নিয়মটা হলো আমি আবারও বলতেছি, এটার ক্ষেত্রে নিয়মটা হলো তুমি দেখবা যে ফেব্রুয়ারি মাস কোন ইয়ারে আছে, ফেব্রুয়ারি মাসটা লিপ ইয়ারে আছে নাকি লিপ ইয়ারে নাই। দেখো খুব খেয়াল করো, এখানে আগস্ট মাস, আগস্টের পরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ফেব্রুয়ারি কার 2020-এর, অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা কার পড়ছে 2020-এর পড়ছে, দ্যাটস ওয়াই তুমি 366 দিন ধরবা। আর ফেব্রুয়ারি মাসটা যদি 2019-এ পড়তো, যদি এরকম হইতো, প্রশ্নটা যদি এরকম হইতো 2019 সালের 1 জানুয়ারি থেকে 2020 সালের ধরো বললো হলো 10 জানুয়ারি, ঠিক আছে? এই ক্ষেত্রে দেখো 2019 সালের জানুয়ারির পরে ফেব্রুয়ারি, ঠিক আছে? ফেব্রুয়ারিটা 2019-এ পড়ছে, দ্যাটস ওয়াই এটা 365 দিন। আর যদি 2020-এ পড়তো তাহলে 366 দিন হইতো। হিসাব ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে ফেব্রুয়ারি মাস যে সালে পড়বে ওই সালটাকে দেখবো, ওই সালটাকে লিপ ইয়ার থাকলে 366 আর লিপ ইয়ার না থাকলে 365, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা একটা করে সলভ করতেছি। ক এর মায়ের নাতির মেয়ে ক এর কি হয়? আচ্ছা এগুলো আমরা জাহাঙ্গীরনগরের জন্য সম্পর্ক নির্ণয় নেক্সট ক্লাসে পড়বো, ওটা পড়াই নেই আমি এখন, ওটা পরে পড়াবো। আচ্ছা 2016 সালে 1 জানুয়ারি শুক্রবার হলে একই বছরের 30 জুন। আচ্ছা কি বলছে? 2016 সাল 1 জানুয়ারি শুক্রবার, ঠিক আছে? ওই বছর 30 জুন বের করতে বলছে। এটার নিয়মটা বলছে আমি, হিসাব করা শুরু করো। জানুয়ারি মাস কয় দিনে? 31 দিনে। ফেব্রুয়ারি মাস যেহেতু 2016 সাল, তাহলে হলো এটা লিপ ইয়ার আছে, লিপ ইয়ার মানে 29 দিন ধরতে হবে, তাহলে 29। তারপরে কি আছে? মার্চ মাস 31 দিনে, এপ্রিল মাস 30 দিনে, মে মাস 31 দিনে, ঠিক আছে? মেয়ের পরে জুন মাস হলো 30 দিন, 30 জুন। এগুলো সবগুলোকে যোগ করবা, 9 1 10, 10 1 11, 11 1 12, 12 2 হাত 1 3 আর 1 4, 4 3 7, 7 3 10, 10 3 কত? 10 3 13, 13 2 হলো কত? 15, 15 3 কত? 18, 182। এটা 7 দিয়ে ভাগ করবা, ঠিক আছে? 7 দিয়ে ভাগ করলে 7 2 14, হাতের হলো কত? 4 আর হলো 42, 6 7 42, ঠিক আছে? তার মানে সেম বারই হবে, শুক্রবার এগুলো শুক্রবার হবে। 7 দিয়ে যদি বাক্সে শূন্য হয়ে যায়, ঠিক আছে? মানে বাক্সে শূন্য হয়ে যায়, মানে ঠিক কাটাকাটি গেছে, কাটাকাটি চলে গেছে, সরি কাটাকাটি যদি চলে যায় 7 দিয়ে যদি কাটা গেলে সেম বারই হবে, শুক্রবার এগুলো শুক্রবার হবে, ঠিক আছে? বুঝতে পারছি? 2009 সালের 27 জুন শুক্রবার হলে 2019 সালের একই দিন কি বার? এইটাই প্রশ্ন জীবনেও আসবে না, 10 বছরের গ্যাপ দিয়ে কোনোদিন কোনো প্রশ্ন আসে না। এটা বের করা যাবে বাট টাফ হবে, অনেক টাফ, এত বড় কঠিন কোশ্চেন জীবনে আসবে না, ঠিক আছে? আচ্ছা
2020 সালে লিপিয়ার কথা উল্লেখ করা কেন থাকা লাগবে? 2016 সাল এটাকে উল্লেখ করা লাগবে? 2016 সাল মানে লিপিয়ার উল্লেখ কেন করা লাগবে? 2016 সাল বলছে মানে ফেব্রুয়ারিতে তোমার 29 দিন কারেক্ট করতে হবে। 2016 সাল, 2020 সাল, 2024 সাল এগুলো সব লিপিয়ার। 2028 সাল লিপিয়ার, ঠিক আছে, এগুলো সব লিপিয়ার। আচ্ছা, তারপরে চলে আসো, এইগুলো বুঝছো? তাহলে যেরকম তারিখ দিবে তারিখগুলো যোগ করা শুরু করো, যোগ দিয়ে 7 দিয়ে ভাগ দিবা। যদি ভাগ চলে যায়, ধরো এখানে 183 আছে, এটা একটু দেখাই, ধরো কথার কথা 183 আসছে 7 দিয়া, তাহলে দেখো আমি যদি 7 দিয়ে ভাগ দিই, 7 দুগুণে 14, হলো 4, 43, 6 7 42, তাহলে দেখো বাকশেষ কিন্তু 1 আছে আমার। বাকশেষ যদি 1 থাকে, তাহলে যদি শুক্রবার থাকে, শুক্রবারের সাথে 1 যোগ করে দিব, তার মানে শনিবার। বাকশেষ যদি এরকম 6 থাকতো, তাহলে শুক্রবারের সাথে 6 দিন যোগ করে দিতাম, তার মানে হলো বৃহস্পতিবার, ঠিক আছে। তাহলে বাকশেষ, আর যদি বাকশেষ না থাকে, ধরো হলো এরকম যদি 82 যদি হইতো, ঠিক আছে, দেখো এই 7 দিয়ে 182, দেখো 7 দুগুণে 14, হলো 4, 42, 6 7 42, এই যে বাকশেষ নাই। বাকশেষ যদি না থাকে, তার মানে সেম বারে থাকবে, শুক্রবার, এগুলো শুক্রবারই হবে। আর যদি বাকশেষ এনে 2 থাকে, তাহলে 2 দিন যোগ করবা, 3 থাকলে 3 দিন যোগ করবা, 4 থাকলে 4 দিন যোগ করবা, তার মানে তাহলে এগুলো পারবা না, খালি দিনগুলো যোগ করবা, কোন মাসে কত দিন, দিনগুলো যোগ করবা, যোগ করে 7 দিয়ে ভাগ দিয়ে দিবা, ঠিক আছে। এটাই সবচেয়ে সহজ পদ্ধতি, এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। আচ্ছা, বাক্সের শূন্য না হলে, এটাই তো বললাম, বাক্সের শূন্য না হলে যত দিন হবে, 1 হলে, 2 হলে, 3 হলে, তাহলে যে বারটা থাকবে, ধরো রবিবার ছিল তোমার, রবিবারের সাথে তাহলে যে 2 দিন যোগ করবা, বাক্সের 2 থাকলে, 3 থাকলে 3 দিন যোগ করবা, এই এরকম আর কি। তাহলে রবিবার পরে সোমবার মঙ্গলবার, আর এটা যেটা হবে সোমবার মঙ্গলবার বুধবার, এই এরকম আর কি। 1999 সালের 1 ফেব্রুয়ারি সোমবার হলে 1998 সালের 1 ফেব্রুয়ারি কি বার ছিল? এটা উল্টা প্রশ্ন করছে, প্রশ্নটা উল্টা করছে, ঠিক আছে। দেখো আমরা বলছি যে একই বছরে 2008 সালের, ঠিক আছে, 1 জানুয়ারি যদি রবিবার হয়, ঠিক আছে, 2009 সালের 31 ডিসেম্বর, মানে আগের দিন কি হবে? রবিবার হবে, তাই না? এখন প্রশ্নটা যদি উল্টা করে বলে যে 2009 সালের 31 ডিসেম্বর যদি রবিবার হয়, তাহলে 2008 সালের 31 ডিসেম্বর কি হবে? 31 ডিসেম্বর না তো? আচ্ছা, 1 জানুয়ারি বলো, 1 জানুয়ারি কি হবে? তাহলে দেখো প্রশ্নটা উল্টা করে দিল না, প্রশ্নটা উল্টা করে দিছে না, এটা কি হবে? সেম রবিবারই হবে, ঠিক আছে, বুঝতে পারছি? প্রশ্নটা উল্টা দিচ্ছে, দেখো এটা মনে হয় বুঝো নাই তোমরা। আচ্ছা, আমি তোমারটা দিয়েই বলি। তোমার প্রশ্নটা ছিল 1999 সালের 1 ফেব্রুয়ারি, 1999 সালের 1 ফেব্রুয়ারি সোমবার। আচ্ছা, 1998 সালের 1 ফেব্রুয়ারি কি বার হবে? ঠিক আছে, এখন আমরা যদি প্রথম দিকে খেয়াল করি, তে 1998 সাল এর 1 ফেব্রুয়ারি ধরলাম, মনে মনে সোমবারই ধরলাম, কথার কথা, যদি সোমবার ধরি, ঠিক আছে, তাহলে তুমি বলো তো এর পরের বছর 1999 সালের, ঠিক আছে, কি হবে? আগের দিন হবে, আগের দিন মানে 31 জানুয়ারি, 31 জানুয়ারি হলো সোমবার হবে, ঠিক আছে, 31 জানুয়ারি কি হবে? সোমবার হবে। বুঝছো কিনা? এইটুকু বুঝছো কিনা বলো তো? আচ্ছা, না সোমবার না, সরি, একটু ভুল করছি, এটা তো 29 দিন, এটা 1998 ফেব্রুয়ারি মাস পড়ছে, তাহলে 29 দিন ধরতে হবে, 29 দিন ধরতে হবে, ঠিক আছে। 29 দিন যদি ধরি, তাহলে 30 জানুয়ারি হবে সোমবার, ঠিক আছে। এটা বুঝছো কিনা? এটা বুঝছো কিনা বলো? এটা যদি বুঝো তাহলে তোমাদের বুঝাইতে পারবো, না বুঝলে বুঝাইতে পারবো না। এটার ক্ষেত্রে দেখো মজার জিনিস যেটা হলো, আমরা মনে মনে ধরলাম যে ফার্স্ট যে ফেব্রুয়ারি এটা সোমবার, তাহলে সেই অনুসারে আমরা জানি একটা বছরের প্রথম দিন আর সেই দিন সমান হয়, তাহলে সেই অনুসারে ফার্স্ট যদি ফেব্রুয়ারি ধরি, তো পরের বছর তো 1 ফেব্রুয়ারি, পরের বছর এসে কি হবে? জানুয়ারির 31 তারিখ সোমবার হওয়ার কথা, কিন্তু আমি 30 তারিখ সোমবার ধরছি, কেন? কারণ ওটা 29 দিনে ছিল, ফেব্রুয়ারিটা 29 দিনে ছিল। তাহলে দেখো, তাহলে 31 জানুয়ারি কি হবে? মঙ্গলবার, ঠিক আছে,
31 জানুয়ারি কি হবে মঙ্গলবার, আর 1 ফেব্রুয়ারি কি হবে বুধবার। ঠিক আছে, এরকম আর কি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এটা এইভাবে বের করতে হবে আর কি। এখন তোমার চাইছেই, তোমার বলেই দিছে 1 ফেব্রুয়ারি কি বার, সোমবার। ঠিক আছে, তাহলে আগের বছর 1 ফেব্রুয়ারি কি হবে, নর্মালি একদিন আগাইলে হয়ে যেত, কিন্তু না 2 দিন আগাইতে হবে। তাহলে সোমবারের আগে রবিবার, রবিবারের আগে শনিবার, আনসার হবে শনিবার। তোমার আনসার হবে শনিবার। দেখো মিলছে কিনা, এই বুঝছো কিনা বলো। ঠিক আছে, আচ্ছা বুঝছো, এটা উল্টা দিক থেকে করতে হবে। হ্যাঁ, উল্টা দিক থেকে করলেই তখন আনসার পাবা, নইলে আনসার পাবা না। 1 ফেব্রুয়ারি সোমবার হলে 1 ফেব্রুয়ারি এটা নর্মালি হওয়ার দরকার ছিল, এটা রবিবার হওয়ার কথা ছিল, কিন্তু না একদিন বেশি হবে। কেন বেশি হবে, শনিবার হবে। কেন, কারণ এখানে লিপিয়ার আছে, 1998 সালে ফেব্রুয়ারি মাসে লিপিয়ার আছে, এই জন্য রবিবার না হয়ে আরো একদিন আগে হবে, শনিবার হবে। আনসার শনিবার হবে। ঠিক আছে, আচ্ছা আরেকজন বলছো পেপার ইকুয়াল টু PAP আর পেপার ইকুয়াল টু পেপার দিয়ে SCTGW বোঝায়, তবে মাদার দিয়ে কোনটি বোঝায়। আচ্ছা এখন তুমি খেয়াল করো, তুমি ABCD লেখো আগে, ABC, এগুলো আসলে ABCD লিখে ফেলবা, EFGHIJKLMNOPQRSTUVWXYZ। খুব ভালো মতো খেয়াল করো। পি এর জন্য S লিখছে। আচ্ছা পি কই আছে, এই যে পি এর কয় ঘর আগে S, 1 ঘর 2 ঘর 3 ঘর পরে S, মানে 1 ঘর 2 ঘর পরে S আছে। তাহলে এখানে গ্যাপ কয় ঘর, গ্যাপ হলো 2 ঘর। আচ্ছা এর জন্য সি লিখছে, গ্যাপ কয় ঘর, 1 ঘর, গ্যাপ কয় ঘর, 1 ঘর। ঠিক আছে, এর জন্য সি লিখছে। পি এর জন্য টি লিখছে। ঠিক আছে, পি এর জন্য টি দেখো, পি এর পরে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, মানে এই পি এর জন্য গ্যাপ কয় ঘর আছে, 3 ঘর। ঠিক আছে, আচ্ছা তারপর লেখা হলো ই এর জন্য জি লিখছে, 1 ঘর গ্যাপ আছে, তাহলে ই এর জন্য গ্যাপ কয় ঘর আছে, 1 ঘর আছে। আর এর জন্য ডাব্লিউ লিখছে, এই আর এর জন্য ডাব্লিউ লিখছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, সরি 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। ঠিক আছে, 1 2 3 4, তাহলে এটাতে ঘর ছিল 4টা। ঠিক আছে, মানে আর এর জন্য ঘর লিখছিল 4টা। তার মানে তুমি এই হিসাবটা এইভাবে সাজাবা। এখন তোমার কি বলছে, তোমাকে বলছে মাদার দিয়ে কোনটি বোঝায়, এই যে দেখো মাদার, প্রথম ঘরের জন্য গ্যাপ কয় ঘর, 2 ঘর, প্রথম ঘরের জন্য গ্যাপ কয় ঘর, 2 ঘর। এম দেখো, এম এর পরে 2 ঘর গ্যাপ দিবা, 1 ঘর 2 ঘর, তাহলে পি হবে, তাহলে প্রথম ঘরে হবে পি। আচ্ছা পরের গ্যাপের জন্য গ্যাপ কয় ঘর, 1 ঘর। ঠিক আছে, তাহলে মাদারের পরে ঘর হলো ও, মাদারের পরে ঘর কি ও, তাহলে ও এর পরে প্রথম ঘর কি পি। ঠিক আছে, সরি ও এর জন্য 1 ঘর পরে দিব, 1 ঘরে পি আছে, এরপরে কিউ আছে, তাহলে এরপরে এটা কিউ হবে। ঠিক আছে, পি কিউ। তারপর হলো টি এর জন্য কয় ঘর আছে, টি এর জন্য 3 ঘর, টি এর জন্য কয় ঘর, 3 ঘর, তাহলে টি এর পরে 3 ঘর দেখবো, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে কি হবে এক্স। তো তুমি তো আনসার দেখো, মিলাই দেখো, তাহলে সি নাম্বারটা আনসার, আর বাকি করার দরকার নাই। তুমি যে প্রশ্নটা দিছো নুসরাত জাহান মিম, তোমার হলো পি কিউ এক্স জেড জেড টি, মানে জে জেড টি, এটা আনসার। ঠিক আছে, মিলটা হলো এরকম, অক্ষর মিলাইতে হবে, এবিসিডি সবগুলো লেখা দেখতে হবে কোনটাতে গ্যাপ কয় ঘর আছে, ওই অত গ্যাপ করার পরে পরে দিবা। ঠিক আছে, বুঝছো, ওটার আনসার রবিবার দেওয়া, সোমবার থেকে আগের বছর 1 ফেব্রুয়ারি, আগের বছর 1 ফেব্রুয়ারি তো রবিবার। হ্যাঁ রবিবার নর্মালি হওয়ার কথা ছিল, কিন্তু তো 29 তারিখ, তো 29 হলে শনিবার হবে। প্রশ্নটা তো ভুল থাকার কথা, তুমি দেখো আর একটু ভালো মতো দেখো, আনসার রবিবার হওয়ার কথা না। কেন রবিবার হওয়ার কথা না, 29 তারিখ তারা তাহলে ধরে নাই, 29 তারিখ ধরতে হবে, 29 তারিখ ধরলে এটা আনসার শনিবার হবে, আর 29 তারিখ না ধরলে আনসার রবিবার হবে। ঠিক আছে, যদি ফেব্রুয়ারি মাস 29 তারিখ এটা না ধরে তাহলে রবিবার হবে, আর যদি ধরে থাকে তাহলে আনসার শনিবার। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ওকে, তারা আমাকে 2টা প্রশ্ন দিছিল ওই দিন, আমি ওইটা একটু সলভ করি। এইটি প্রশ্ন সবগুলো একই, এই 1 জানুয়ারি থেকে 31 জুন, এগুলো বের করবা। যে জানুয়ারি মাস পুরোটা ধরবা, তারপরে ফেব্রুয়ারি মাস 28 দিন 29 দিন ধরবা, এরকম সবগুলো ধরবা, ধরে 31 জানুয়ারি পর্যন্ত যাবা, 7 দিয়ে ভাগ দিবা। ঠিক আছে, 7 দিয়ে ভাগ দিয়ে যদি বাকশেষ যেটা থাকবে, বাকশেষ
বাক্সেস যতদিন থাকবে ততদিন যোগ করবা, আর বাক্সেস না থাকলে ওই দিনই সেম দিন আনসার, সবগুলোর একই আনসার। ঠিক আছে, দুইটা ভাষায় প্র্যাকটিস করো তাহলেই হবে। ঠিক আছে, একটা প্রশ্ন ছিল এরকম যে সাকিব 10 ইনিংসের গড় ছিল, 10 ইনিংসের গড় ছিল 45.5। আচ্ছা, 11তম ইনিংসে কত করলে গড় 50 হবে? কত করলে গড় কি হবে? 50 হবে। ঠিক আছে, খুব সহজ একটা প্রশ্ন। দেখো 10 ইনিংসে গড় কত? 45.5। তাহলে 10 ইনিংসে মোট রান কত? তার মোট কত আছে? 45.5 ইন্টু 10, তাহলে কত? 455। 11তম ইনিংসে তার মোট গড় হবে 50। তাহলে তুমি 11তম ইনিংসে মোট রান কত? মোট রান হলো 50 ইন্টু 11, তার মানে 550। ঠিক আছে, সরি 5 11 15, হ্যাঁ 550। তাহলে বলছে 11তম ইনিংসে কত রান করলে? তাহলে 550, এটা বাদ দিলেই তো আনসার। তাহলে আনসার 95। হ্যাঁ, তাহলে মানে 95 রান লাস্টের দিন করলে গড় কত হয়ে যাবে? 50 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তারপর আরেকটা ধারা দিয়েছিল আমাকে, ধারাটা একটু দেখাই দিই। দেখো ধারা ছিল এরকম, 3, 3-এর পরে ছিল 7, 7-এর পরে ছিল হলো 15, 15-এর পরে ছিল 31, 31-এর পরে হোয়াট। খুব ভালো মতো খেয়াল করো তো, একটু চোখটা তাকাইলেই তো বোঝা যায় যে 3 ইন্টু 2 প্লাস হলো 1 ইকুয়াল টু 7। মানে 3 দুগুণে 6, 6-এর চেক বেশি, 7 দুগুণে 14, 14-এর চেক বেশি, 15 দুগুণে 30, 30-এর চেক বেশি, তাহলে 31 দুগুণে কত? 62, 62-এর চেক বেশি, তাহলে আনসার 63। চোখের পলকে করে ফেলানো যায়। বুঝছো সিস্টেমটা? বুঝছো? 3 দুগুণে 6, 6-এর চেক বেশি, 7 দুগুণে 14, 14-এর চেক বেশি, 15, 15 দুগুণে 30, 30-এর চেক বেশি 31, তাহলে 31 দুগুণে 62, 62-এর চেক বেশি 63 আনসার। ঠিক আছে, বুঝছো এটা? আচ্ছা, তারপর আরেকটা বক্স দিয়েছিলাম, আরেকটা বক্স ছিল এরকম। বক্সে বলছিলা 2, তারপর 3, পরে 5, পরে 9, 17, তারপর 33, 65, এটাতে হোয়াট বলছে। ঠিক আছে, আচ্ছা খুব ভালো মতো খেয়াল করো তো কি চাইছে? 2 দুগুণে 4 মাইনাস 1 ইকুয়াল টু 3, 2 দুগুণে 4 মাইনাস 1, 3 দুগুণে 6 মাইনাস 1, তারপরে কি 5 দুগুণে 10 মাইনাস 1, তাহলে 9 দুগুণে 18 মাইনাস 1, 17 দুগুণে 34 মাইনাস 1, 33 দুগুণে 66 মাইনাস 1, তাহলে 65 দুগুণে 130 মাইনাস 1, তাহলে 129। এই শেষ। বুঝছো কিনা? এই বুঝছো এটুক? জি ভাই বুঝছি, গুড। স্বর্ণা একটা, তুমি আমাকে প্রশ্নটা আবার দিও, হ্যাঁ আমি একটু বাসায় দেখবো নি। স্বর্ণা তুমি প্রশ্নটা আমাকে আবার একটু দিও, ইনবক্স করো তো প্রশ্নটা ইনবক্স করো, হ্যাঁ আমি দেখবো নি বাসায়। ঠিক আছে, প্রশ্নটা ইনবক্স করো। আরো কোনো প্রবলেম আছে কারো? আইকিউতে আরো কোনো প্রবলেম আছে থাকলে কমেন্ট করো, তাহলে ক্লাস শেষ করে দিই। হ্যাঁ, তাহলে ক্লাস শেষ করে দিই, বলো আরো কোনো প্রবলেম থাকলে বলো। আর স্বর্ণার প্রশ্নটা আমাকে দিও, হ্যাঁ ওটা আমাকে ইনবক্স করো। আর কোনো প্রবলেম আছে কোনো কিছুতে? না থাকলে ক্লাস শেষ করি। সম্পর্কগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো, 2 নম্বর ক্লাসে পড়বো সম্পর্কগুলো, নেক্সট ক্লাসে পড়বো, ওটা পড়াবো। আর ধারা নিয়ে কোনো প্রবলেম থাকলে আমাকে বললো, ধারাগুলো এই টাইপ চিন্তা করবা, চিন্তা করলে দেখবা বেরিয়ে গেছে। ওকে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তাহলে শেষ করি। আর কমেন্ট তো নতুন কোনো কমেন্ট দেখতেছি না আপাতত, ঠিক আছে তাহলে থাকো সবাই ভালো থাকো,
অনেক অনেক দোয়া রইলো। আর কালকে পরীক্ষা আছে, হ্যাঁ কালকে তোমার মাহমুদ ভাই ক্লাস নেবে, ঠিক আছে? কালকে পরীক্ষা আছে, তোমার মাহমুদ ভাই জৈব রসায়ন শেষ করবে আর পরের দিন তড়িৎ রসায়ন পড়াবে, ঠিক আছে? সবাই ভালো থাকো আর সবাই বেশি বেশি করে পড়াশোনা করো। ভাইয়ারা বেশি বেশি করে ক্লাস নিতেছে, বেশি বেশি করে পড়ার চেষ্টা করো, পড়া আবার কমাই দিও না, হ্যাঁ ঠিক আছে? সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।